এই হাই। এই দেখুন, আপনাকে দেখি এটা ডাস্টবিনে ফেলার জন্য সঙ্গে এনেছি। ওয়াও। আমি আপনার কথাই ভাবছিলাম আজ সারাদিন। আসলে আমারও তো আপনার কথাই মনে পড়ছিল। তাই? হুম। কেন? আমার কথা কেন মনে পড়ছিল? কিছু না, একটা অচেনা সুন্দরী মেয়ের সামনে গিয়ে তুমি খুব সুন্দরী মেয়ে, তোমার হাত খুব সুন্দর, ডাস্টবিন এটা ওটা একটু বেশি বলে ফেলেছিলাম আমি, তাই না? না না, কিছু তো ভুল বলেননি, ঠিকই তো বলেছিলেন আপনি। হ্যাঁ। কাম, যখন আমরা প্রেম করব তখন আমরা এভাবেই ওপেনলি কথা বলবো। আর যদি আমার মাঝরাতে আইসক্রিম খেতে ইচ্ছে করে তাহলে তোমাকেই নিয়ে আসতে হবে। এক মিনিট, কি বললে তুমি এখনই? আমরা দুজন প্রেম করছি? হ্যাঁ, আসলে মুখ ফসকে বেরিয়ে গেল। ফিউচারে যা হবে সেটা ফিউচার। মনের কথা মুখে চলে আচ্ছা। এলো। না না, খুব ভালো কথা। স্যার, ভেতরে কে কে আছে? চিফ সেক্রেটারি ওয়েট করছে স্যার। হ্যাঁ। মিডিয়া ইজ ওয়েটিং আউটসাইড। ওদের সঙ্গে পরে কথা হবে। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। এটা কিভাবে হলো? সিএম কে কিডন্যাপ করে নিল, কিন্তু কেন কিডন্যাপ করলো? ওদের কি ডিমান্ড? ওনাকে রেখেছে কোথায়? সিএম একটা বৃদ্ধাশ্রমের উদ্বোধনে গেছিল স্যার। আমাদের ডিপার্টমেন্টের ইনফরমেশন অনুযায়ী এটা একটা আনপ্ল্যান্ড প্রোগ্রাম ছিল। ওনাকে ওখানে কিডন্যাপ করা হয়। এর থেকে বেশি আমাদের কাছে আর কোনো ইনফরমেশন নেই। ডিজিপি নিজে সিচুয়েশনটা মনিটর করছেন, আর কিছুক্ষণের মধ্যেই উনি ভিডিও কনফারেন্সে আসছেন স্যার। স্যার, এই সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য একজন স্পেশাল অফিসারকে অ্যাপয়েন্ট করা ভীষণ প্রয়োজন। হ্যাঁ কারেক্ট। আমাদের এনকাউন্টার স্পেশালিস্ট সোমেন ঠাকুর আছে না, ওনাকে অ্যাপয়েন্ট করুন। স্যার, সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য এনকাউন্টার স্পেশালিস্টের দরকার নেই স্যার। তাই আমি আর ডিজিপি দুজনে মিলে কমিশনার চঞ্চল রায়কে ফিক্স করেছি। চঞ্চল রায়? শুনেছি উনি একটু উল্টো খুপড়ির লোক। দেখুন, আপনারা যাকে ইচ্ছে অ্যাপয়েন্ট করুন, কিন্তু যদি আমার নেতার কিছু হয়ে যায় তাহলে আমরা বা আপনারা জনতাকে জবাব দিতে না পারবো না। স্যার, ট্র্যাক রেকর্ড অনুযায়ী চঞ্চল রায় বেস্ট অফিসার। হ্যাঁ, তো উনি নাকি বেস্ট অফিসার, কি আর বলবো। স্যার, অফিসিয়ালি এই খবরটা মিডিয়াকে আপনি দেবেন নাকি আমরা দিয়ে দেবো? প্লিজ প্লিজ প্লিজ, আমাদের সম্মানী মুখ্যমন্ত্রীকে কিডন্যাপ করা হয়েছে, এটা সত্যি কথা। আজকের দিনটা গণতন্ত্রের কাছে একটা কালো দিবস, সেটা আমি স্বীকার করছি। কমিশনারের সাথে একটা স্পেশাল ফোর্স নিয়োগ করা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রীকে যারা অপহরণ করেছে তাদের আমি একটা কথাই বলতে চাই, ওনার জন্য জীবন দেওয়ার জন্য কোটি কোটি লোক তৈরি আছে। মুখ্যমন্ত্রীর অপহরণের খবর শুনে লক্ষ লক্ষ জনতা অবরোধে বসে গেছে, কিন্তু অন্যদিকে কয়েকজন অশান্তি করছে। পুলিশ জনগণকে কাবু করার সব রকম চেষ্টা করছে। এই ঘটনার জন্য দৈনন্দিন জীবনের ওপর অনেক প্রভাব পড়েছে। প্রশাসন সবকিছু নিয়ন্ত্রণের জন্য কারফিউ জারি করেছে। মুখ্যমন্ত্রীকে কিডন্যাপ করার পেছনে কার হাত আছে, তাদের কি উদ্দেশ্য, সেই কথা এখনো জানা যায়নি। পুলিশও কিছু খোলাখুলি বলছে আমি না। এখন এখানেই দাঁড়িয়ে আছি, বিধাননগরের বৃদ্ধাশ্রমে। এখান থেকে মুখ্যমন্ত্রী রামেশ্বর বাবুকে কিডন্যাপ করা হয়েছে। সিএম সকালে এরই উদ্বোধন করতে এসেছিলেন। ভেতর থেকে ওনাকে কিভাবে কিডন্যাপ করা হলো সেই ব্যাপারে কিছু জানা যায়নি। পুলিশ এই ব্যাপারে এখনো কোনো ক্লু পায়নি। ঘেরাটপ করা হয়েছে, তাই ভেতরে কারো যাওয়ার অনুমতি নেই। কয়েকজন মিডিয়ার লোক তাদের ভেতরে যেতে অ্যালাউ করেছেন। মর্নিং স্যার। মর্নিং। স্যার, উনি বিল্ডিং এর আশেপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন আর মনিটরিং করছেন। আর পাশাপাশি একটা হোয়াইট লাইন বানানো হয়েছে, ওটা ক্রস না করার কথা বলা হয়েছে। বিল্ডিং এর সামনের দিকে একটা স্পিকার লাগানো আছে, ওতে কথা বলা হচ্ছে। অ্যাভেলেবল টেকনোলজির ভালোই ব্যবহার করেছে। কমিশনার স্যার, আর ওদিকে দেখুন স্যার, ওই গাছে একটা মাইক ঝুলছে। আই থিঙ্ক ওরা আমাদের কথা শুনতে পাচ্ছে স্যার। এক কাপ গরম গরম চা পাওয়া যাবে কি? স্যার, রিল্যাক্স, তুমি ঘাবড়ে যেও না, আই উইল টেক কেয়ার। ওই পুলিশ অফিসারকে ডাকো। সিএসও প্রদীপ রায়চৌধুরী। স্যার, কি হয়েছে? সরি স্যার, ব্যাড লাক। আমাদের প্রেজেন্টে এই কাজটা হয়ে গেছে। ব্যাড লাক? গাধা কোথাকার, মানে তোমার নিজের উপর ভরসা ছিল না? তুমি নিজের ভাগ্যের উপর ভরসা করে কাজ করো। ইরেসপন্সিবল ইডিয়েট। কি হয়েছিল সেটা বলো। সিএম স্যার ইনাগুরেশনে আসার খবর আমরা আজ সকালেই পেয়েছি স্যার। উনি ম্যাডামের বাড়ি যাওয়ার সময় হঠাৎ গাড়িটা এদিকে ঘোরাতে বলেছিলেন। ওই বিল্ডিংটা স্ক্রিন চেক করার সময় আমরা একদম পাইনি। সকালে যখন সিএম স্যার ইনাগুরেশনে এসেছিলেন তখন। দাও আমাকে দাও। আসুন স্যার। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। সবকিছু অ্যারেঞ্জ হয়ে গেছে স্যার, আসুন এদিকে। ওয়েলকাম স্যার। নমস্কার। সেকেন্ড ফ্লোর না? হ্যাঁ স্যার। দিনু, তুমি উপরে এসো। ওকে স্যার। আমরা উপরে গিয়ে দেখলাম ওখানে কোনো লিফট নেই স্যার।
সামথিং রং, তাড়াতাড়ি নিচে এসো। সিএম স্যার যে লিফট ব্যবহার করেছিলেন সেটা খুলে দেখলাম ওখানে উনি নেই। স্পটে হেভি শক দেওয়া স্টিম গান পাওয়া গেছিল শুধু। সিএম স্যারকে কিডন্যাপ করার জন্য ওই লিফটটা বানানো হয়েছিল। ওটার কোনোভাবে একটা স্লাইডার ডোর লাগানো হয়েছিল, ওখান দিয়ে সিএম স্যারকে কিডন্যাপ করা হয়েছে স্যার। মিনিস্টারের ছেলেকে ওখানে একা অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল। পরে স্যার বুঝতে পারলাম যে ওটা একটা প্ল্যান ট্র্যাপড। এরপর কি করবো তা ঠিক করার আগেই স্পিকারে কেউ ওয়ার্নিং দিয়ে দিল যে সবাই যেন বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে যায়। সিএম স্যার ভেতরে ছিলেন, তাই আমরা কোনো রকম রিস্ক নিইনি। আগে ডিজিপি স্যারকে ইনফর্ম করে তারপর আমরা বাইরে বেরিয়েছি স্যার। স্যার আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে বন্দুকের আওয়াজ আসতে লাগলো। কি হচ্ছিল আমি কিছুই বুঝতে পারিনি, তাই আমি ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছিলাম। তারপরে আপনি কিছুই দেখেননি, তাই না, আমি অনেক লোকের হাতে বন্দুক দেখেছি। সিএম এর কথা বলতে সিএস এর গল্প শোনাচ্ছে। তারপরে ওখান আর এই রাস্তার মাতালটা এই ধরনের কথা বলছে, যেন নিজের চোখে ঘটনাটা দেখেছে। আমার এসব হচ্ছেটা কি? সিএম স্যারের কিডন্যাপ হয়ে গেছে। স্যার, সিএম কিডন্যাপ হওয়ার পর থেকে মিডিয়ার কাছে কোনো আপডেট নেই স্যার। তাই মিডিয়ার লোকেরা নিজেদের ইচ্ছায় যা খুশি দেখাচ্ছে। কিন্তু আসল বিষয়টা কি এখনো বুঝতে পারা যায়নি স্যার। স্যার 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 হ্যাঁ বলুন। স্যার 15-20 জন হাতিয়ারওয়ালা লোক সিএম কে কিডন্যাপ করেছে, এটা কি সত্যি? আরে বাপরে, তাই নাকি? ইজ ইট ট্রু? আমরা শুনলাম 100 কোটি টাকা চাওয়া হয়েছে, এটা কি সত্যি? আপনার কাছে চেয়েছে নাকি? স্যার আপনি কি জোক করছেন? সিরিয়াসলি বলুন না কি হয়েছে। আপনাদের এরকম প্রশ্নের উত্তর দেওয়া আমার কাজ নয়। একজন উইটনেস পাওয়া গেছে, এনকোয়ারি করা হচ্ছে। অ্যান্ড আই উইল কাম ব্যাক টু ইউ। অ্যান্ড ওয়ান মোর থিং, এসব ফালতু ফলস নিউজ দিয়ে মানুষকে কনফিউজ করবেন না। অলরাইট, ইটস মাই পার্সোনাল রিকোয়েস্ট। কমিশনার স্যার বললেন যে সিএম কে কিডন্যাপ করা হয়েছে আর উনি এক্ষুনি ইনকোয়ারি কমিশনার স্যার করেছেন। বয়ান আরো দিলেন যে জানার উনি জন্য একটা লিড আপনারা আমাদের পেয়েছেন। সাথে থাকুন। পুলিশ এখনো আমরা জিজ্ঞাসাবাদ আপনাকে চালু CM রেখেছে, স্যারের সমস্ত দেখা যাক খবর কি দিতে হয়। থাকবো। আমরা আপনাদের নিউজ দিতে থাকবো। গত ভোটে হারার জন্য মানুষকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। রামেশ্বর বাবুর রাজনীতির প্রতি আগ্রহ দেখে মানুষের সিদ্ধান্তে বদল এলো, আর তারপরের ভোটে উনি মানুষের পুরো সমর্থন পেলেন। তাই রামেশ্বর বাবু অনেক ভোটে জিতলেন আর ওনার পার্টি ক্ষমতায় এলো। তুমি কে? তুমি জানো তুমি কি করেছো? এই স্টেটের সিএম কে তুমি কিডন্যাপ করেছো। তুমি পালাতে পারবে না। কি চাই তোমার? একটু একটু করে জড়ো করে যেমন পাখিরা ওদের বাসা বানায়, নিজেদের চোখে স্বপ্ন সাজিয়ে অনেক ঠক্কর খেয়ে একটু একটু করে বাড়ি বানায় তারা। তখন হঠাৎ কেউ ওর বাসা ভেঙে দেয় আর বাকিরা সবাই দাঁড়িয়ে দেখে। হাহ, আমি কি দাঁড়িয়ে দেখবো ভেবেছিলাম? সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। এই কবিতাটি আমি আপনাদের কেন বললাম সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। সিএম আমার সাথেই আছেন, হাহ, আর পুরো সেফ আছেন। ওনার সাথে আমার অনেক হিসেব নিকেশ করার আছে। হ্যালো, কবিতাটা ভালো ছিল। শোনো, অনেক দিন হয়ে গেছে। তুমি কে, কোন দলের, কি তোমার ডিমান্ড, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আগে বলো যে আমাদের সিএম বেঁচে আছেন কিনা। আই এম পপুলারলি নোন অ্যাজ কমিশনার চঞ্চল রায়, 1997 ব্যাচ। সিএম আমায় চেনেন। ওনাকে আমার নামটুকু বলে দিও, তার পরের কথা তার পরেই হবে। মেক ইট কুইক। আমায় কিডন্যাপ করে তুমি ফেসে গেছো তো? কমিশনার তোমাকে কিছু জিজ্ঞেস করছে, জবাব দাও। বলো না। গেট দ্য মাইক হিয়ার। চঞ্চল রায়, আমি সিএম বলছি। থ্যাংক ইউ সিএম স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ সিএম স্যার। তাহলে কমিশনার স্যার, এবার ঠিক আছে তো? তোমার ডিমান্ডটা কি? সিএম কে কেন আটকে রেখেছো তুমি? আমি সিএম কে আটকে রাখিনি, এমনিতেও সিএম কে কেউ আটকে রাখতে পারবে না। আমি জাল ফেলেছি আর অপেক্ষা করেছি, উনি নিজেই চলে এসেছেন আর এখন আমার গেস্ট হয়ে বসে আছে। আমি কারুর কথাই করিনি, আমি নিজেই নিজের ইচ্ছায় করেছি। এর পিছনে আর কারুর হাত নেই। আর এনকোয়ারির নামে কাউকে যেন টর্চার করবেন না। ওয়ান মোর থিং কমিশনার, আমাকে একা ভেবে যদি সিএম কে বাঁচাবার চেষ্টা করেন তাহলে আমার কাছে যেই পিস্তল আছে তা দিয়ে ওনাকে মেরে গেম ফিনিশ করে দেব। ওকে, তুমি যা বলছো আমি সব মেনে নিচ্ছি। তোমার ডিমান্ড কি সেটা তো বলো। জেলের কোনো আসামিকে ছাড়তে হবে নাকি কোটি কোটি টাকা চাই, ইউরোতে নাকি ডলারে? কমিশনার স্যার,
রিস্ক আমি নিয়েছি আর ডিমান্ডটা আপনি বলে দিচ্ছেন, এটা কিন্তু একদম ঠিক নয়। আমার ডিমান্ডটা ঠিক কি সময় হলেই আপনারা জানতে পেরে যাবেন। ওয়েট করুন। ওয়েট করতে হবে? চায়ের জন্য ওয়েট করতে হবে? ডিমান্ডের জন্য ওয়েট করতে হবে? যে কিডন্যাপ করেছে সে একা ছিল, এ কথা সে নিজেই বলেছে। দেশের জনতা পুতুল বানিয়ে তাদের আক্রোশ মেটাচ্ছে। এই ঘটনায় গোটা রাজ্যে খুবই হিংসাত্মক রূপ ধারণ করেছে। ভিড় নিয়ন্ত্রণ করা খুব মুশকিল মনে হচ্ছে। জনবহুল জায়গায় গন্ডগোল হওয়ার জন্য অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে। তাই অফিস আর দোকান অনিশ্চিতকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষের সামনে অনেক বড় প্রশ্নচিহ্ন এসে গেছে। ওষুধের দোকান বন্ধ থাকার জন্য রোগীদের কাছে ওষুধ পৌঁছতে পারছে না। সব ক্রাইমের পেছনে একটা কারণ থাকে, সেটা টাকাই হোক বা পোস্ট হোক। আচ্ছা, তোমার কি প্রবলেম বলো? পুরো রাজ্য চিন্তায় রয়েছে। ওরা ডিমান্ড কি জিজ্ঞেস করলে তুমি বলছো টাইম এলে বলে দেব। আমার 5 মিনিটের দাম কত জানো? খুব ভালো করে জানি স্যার। তাই ছোট্ট একটা পিস্তল রেখে সিএমকে খুন করার হুমকি দিচ্ছ? স্যার, এই পিস্তল সিএম পিএম কাউকেই চেনে না। গুলি করলে সোজা উপরে যেতে হবে। কি হলো স্যার, ভয় পেলেন নাকি? 16 বছর বয়সে মৃত্যুকে আমি খুব কাছ থেকে দেখেছি। তুমি গুলি করবে সেই ভয় কিন্তু আমি বসে নেই। কোটি কোটি জনতা আর যে পার্টিকে আমি এখনো অবধি সামনে রেখেছি যাতে তারা অনাথ না হয়ে যায়, এটাকে ভয় বলে না, দায়িত্ব বলা হয়। আমায় গুলি করার পর যদি ওরা তোমায় ধরতে পারে, তোমার কি হাল হবে একবার ভেবেছো? স্যার, আপনাকে মারার পরের মুহূর্তে আমি নিজেকেও তারপর কি হবে সেটা যেন আমি কি করব। সিএমকে ছেড়ে দাও, 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 সিএমকে ছেড়ে দাও। Mr. Ratul Babu, how these folks come inside? এরা আসলে ওই পার্টির নেতা। গিভ মি জাস্ট 5 মিনিট স্যার, আমি ওদেরকে এক্ষুনি এখান থেকে বার করছি। তুমি ওদের বের করে দিলে ওরা রাস্তায় গিয়ে বসে পড়বে। ওখানে ভিড় হবে, আননেসেসারি টেনশন। এক কাজ করো, ওদের ওই কোনায় বসিয়ে দাও। সিএমকে ছেড়ে দাও। শান্ত হও মন্ত্রী মশাই, আমাদের সম্মানের ওড়না। আমি পুলিশকে শেষবার বলছি যে যদি ওনাদের দ্বারা না হয় তাহলে আমি নিজে ভেতরে গিয়ে মন্ত্রী মশাইকে এখানে নিয়ে চলে আসব। নমস্কার স্যার। কিন্তু যাই হোক, পুলিশ প্রশাসনের উপর আমার পুরো ভরসা আছে, তাই ওনারাও আমাদেরকে সম্মান করে। গণতন্ত্রের এই রাজ্যে আইন হাতে নেওয়া একেবারেই উচিত না। সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে ওনার আসার জন্য অপেক্ষা করতে থাকবো। ধন্যবাদ। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার স্যার। একদিন বাড়িতে আসুন, আদা দিয়ে চা খাওয়াবো আপনাকে। আউট। চলো। মুখ্যমন্ত্রীর পাহারাদারদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কমিশনার চঞ্চল রায়, মিস্টার চঞ্চল রায়, স্যার, ফোর্স ভেতরে পাঠিয়ে সিএমকে বাঁচানো যাবে না? ওদের সাথে কি কথাবার্তা বলেছো? স্যার, এই রকম সিচুয়েশনে কখন কোথায় কি করতে হবে সেসব আমি শিখেই এসেছি স্যার। আচ্ছা, কি কথাবার্তা বলবে সেটা তুমি শিখে এসেছো। প্লিজ। একবার মুখ্যমন্ত্রী বাইরে আসুক, তারপর দেখাবো তুই কি পড়াশোনা করেছিস। স্যার, মিনিস্টারের ছেলের জ্ঞান ফিরেছে। হ্যাঁ তো বলো, তুমি ভোলা না? হ্যাঁ স্যার। তুমি কি কি জানো একটু বলো তো। আমি কিছুই জানি না স্যার। এই কি মিস্টার রাতুল, ও তো কিছুই জানে না বলছে। ঠিক আছে, চলো যাই, চলো। থ্যাংক ইউ স্যার। তোকে তো এমন মারবো, কোথায় রে আমার লাঠিটা? মিনিস্টারের ছেলে স্যার। স্যার, আমাকে কোথায় মারবেন গেল? না কিন্তু স্যার। স্যার, তোকে স্যার, দেখাচ্ছি। আপনার চাকরি চলে যাবে স্যার। রাস্কেল, স্যার, 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 মারবেন না। মিনিস্টারের ছেলে। তোকে এই জন্য মারলাম না যে তুই মিনিস্টারের ছেলে। তোমার বাবা খুব ভালো মানুষ। ঠিক আছে, যা হয়েছে সেটা বলে দাও। স্যার, সকালে আঙ্কেল কি এসেছিলেন। আঙ্কেল? কে তোমার কাকা? সিএম? হ্যাঁ, এবার বলো। সকালে যখন সিএম স্যার এসেছিলেন,
আরে বাপরে, মনে হচ্ছে কারেন্ট চলে গেছে। জেনারেটর আছে নিশ্চয়ই স্যার? কোনো ব্যাপার নাই বাবা। সরি আঙ্কেল। হঠাৎ করে আসতে হয়েছে তো, তাই ইবি হয়তো ইনফরমেশন পায়নি, নইলে কারেন্ট যেত না। কারেন্ট খাওয়ার মতো মনে হয়েছিল। আমার শুধু এটুকুই মনে আছে। তারপর সিকিউরিটির লোকেরা আমাকে এখানে তুলে নিয়ে এলো। ঠিক আছে, কারা ছিল ওরা? আমি জানি না স্যার। ওরা কারা জানিস না, কিন্তু ওরা যে বললো তুই সিএম কে এখানে নিয়ে এসেছিলি, তাই না? নামটা কি সেটা বল। কুনাল স্যার। কতদিন ধরে চিনিস? কয়েকদিন ধরে স্যার। চলো ফোন নাম্বার বল ওর। স্যার ওর কাছে ফোনই নেই। কি বললি? ফোন নেই। তোকে কি আমার গাধা মনে হচ্ছে? কিভাবে বোঝাবো? ওকে কিভাবে চিনিস? একদিন রাতে সিনেমা দেখে গাড়ি করে বাড়ি ফিরছিলাম স্যার। এই, এখানে গাড়ি দাঁড় করালি কেন? তোকে তো তুই সিগনালে গাড়িটা কেন দাঁড় করালি রে? আরে এই জন্য তুই আমাকে ধরতে এসেছিস? মানে তুই আমার থেকে ফাইন নিতে এসেছিস? আমি কেন ফাইন নিতে যাব? ফাইন তো পুলিশ নাই, তাই না? তুই পুলিশের লোক না? তুই জানিস না আমি কে? মিনিস্টারের ছেলে, আমি বুঝেছিস? এই মিনিস্টারের ছেলে। আরে তুই কে? মিনিস্টারের ছেলে যখন ভুল করাই উচিত হয়নি তো। মিনিস্টারের ছেলেকে কতটা দায়িত্ববান হতে হয় জানিস তুই সেটা? হ্যাঁ? স্যার আপনি আমাকে মারতে এত বড় গ্যাং নিয়ে এসেছেন। ভুল হয়ে গেছে স্যার, এরকম আর করবো না। ওরা কারা ছিল স্যার, আর আমাকে পেটাতে এসেছিল কেন? তোকে পেটাতে আসেনি, ওরা মারতে এসেছিল তোকে। মারতে এসেছিল? কিন্তু কেন? তুই মিনিস্টারের ছেলে, তাই না? নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছিস, বা হয়তো তোর বাবার দিকে কোনো প্রতিশোধ হতে পারে। ও, তাহলে আমার বাবার সততা আমাকে মারতেও কি পারে। হয়েছে দাদা? বাইকটা কি তোমার নাকি? হ্যাঁ এটাই স্যার। হুম, ঋষি করতে গেছিলাম, কেউ গাড়ি নিয়ে পালিয়ে গেছে। তুমি বাইক চুরি করে এনেছো? আসলে সেবা করার কথা ভাবলে আমি কি করছি কিছুই মাথায় থাকে না। এই, এবার থেকে রাস্তায় হিসি করবি না, ঠিক আছে? ঠিক আছে স্যার। না হলে বুঝতে পেরেছিস তো? যা এখান থেকে যা। কিন্তু পুরো এত সেবা করো না যে কারোর ব্যান্ড বেজে যাবে। আমার গাড়ির সামনের আর পেছনের দিকের কাজ ফেটে গেছে। মনে হচ্ছে তুই তোর গাড়িকে খুব ভালোবাসিস। গাড়ি এমন কিছু ব্যাপার না ব্রো, কিন্তু তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আর এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। চলো আগে গাড়িটা মেকানিকের কাছে নিয়ে যাই। গাড়িটা একবার দেখো তো। কাঁচের কথা বলছেন তো স্যার? আপনি ভেতরে বসুন, আমি দেখে নিচ্ছি। আমার মা বাবা কোথায় থাকে? আমার মা বাবা কেউ নেই রে, ফ্রি বার্ড। ফ্রি বার্ড? তুমি অনাথ? সোলো। ব্রাদার, যখন থেকে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো না, তখন থেকে তুমি আর সোলো নেই। আজ থেকে আমি তোমার বন্ধু। আমি মিনিস্টারের ছেলে ভাই, মুখের কথা দাম রাখি। স্যার চা। হ্যাঁ? আরে একটা কাপ চা আনলি কেন? গিয়ে আর এক কাপ নিয়ে আয়। জানা? হ্যাঁ, পাগল লোক বটে। এই নাও ব্রাদার, তুমি খাও। না 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 না, তুমি খাও। আরে খাও না, আর এক কাপ চলে আসবে। একদম ফালতু বানিয়েছে। ঠিক আছে ভাই, আমি আসছি। তুমি কোথায় থাকো, আমি নামিয়ে দিই? আমার বাড়িটারি কিছুই নেই, শিয়ালদা স্টেশনে যাব। কেন ভাই, কোথাও যাচ্ছ নাকি? আমি তো ওখানেই ঘুমাই। কি ভাই, একটার পর একটা ঝটকা দিচ্ছ?
মা বাবার কথা জিজ্ঞেস করলাম তো বলছো তুমি অনাথ, আর তারপরে বলছো রেলওয়ে স্টেশনে থাকো। আমি কিছুই বুঝতে পারছি না ব্রাদার। আসলে কি বলতো, আমার মতো অনেক লোকেদের কাছে রেলওয়ে স্টেশনই হলো তাদের বাড়ি। দেখো, আমি ওদের সবাইকে তো সাহায্য করতে পারবো না, কিন্তু তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই আমি তোমার সাহায্য করবই। আমি গেস্ট হাউসে আরে না 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 না, গাড়ি ঠিক হয়ে যাবে, তারপর আমরা বাড়িতে যাব, ফ্রেশ হব আর মজা করব। এসব আর কতদিন চলবে ব্রো? রেলওয়ে স্টেশনে ঘুমানো, বেকার বেকার অন্যদের সাহায্য করা, লাইফে সেটেল হওয়ার দরকার নেই নাকি? বিধাননগরে একটা বৃদ্ধাশ্রম আছে। হ্যাঁ জানি। যদি 3 থেকে 4 কোটি টাকা পাওয়া যায় তাহলে দারুণ চলবে ওখানে। 3-4 কোটি টাকা ভাই, কোথা থেকে পাবে তুমি? আরে ওটা কোনো বড় ব্যাপার নয় রে। যদি সিএম একবার এসে ওই বৃদ্ধাশ্রমের উদ্বোধন করে দেয় তাহলে অটোমেটিক্যালি ফান্ড রেজ হতে থাকবে। সিএম মানে চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল? আমাদেরই মুখ্যমন্ত্রী। কেন ভাই, তোর বাবা তো ওনারই পার্টির, তাই না? হ্যাঁ, তো তাহলে তো নিশ্চয়ই উনি সিএম এর ভালো বন্ধু হবে। আর জানিস, আমি তো ভয় পাচ্ছিলাম যে আমার স্বপ্ন পূরণ না করি আমি আবার মরে না যাই, কিন্তু এখন আমার কনফিডেন্স এসে গেছে। আরে না 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 না, দাঁড়াও দাঁড়াও ব্রো, তুমি তোমার স্বপ্ন এক্ষুনি বদলে ফেলো। আমি ভেবেছিলাম তোমার কোনো ছোট লেভেলের স্বপ্ন আছে, সিএম কে আনার কথা বলছো। চান্সই নেই ভাই, চুপচাপ তোমার বিয়া শেষ করো আর ঘুমিয়ে পড়ো। ফ্রেন্ডশিপ অ্যাট ফার্স্ট সাইট, এই কথাটা শুধু ডায়লগের জন্যই। এখন তো আমার কোনো উপায় নেই। দাঁড়াও, আমি আসছি। আরে ব্রো, আরে কোথায় যাচ্ছ তুমি? কি রে তুই দেখছিস প্রিয়া আমায় ডাকছে, তাও তুই আমায় কেন আটকালি আমি বলতো? না আটকালে তুমি নিচে পড়ে যেতে, যে তারপর উপরে চলে যেতে। ব্রো নেমে এসো। এবার তুমি আমায় বলো ব্রো, তোমাকে কে ফ্রিতে ডেকেছিল? আরে ফ্রি নয় রে, বুঝলি? নয় প্রিয়া। লাভ, দারুণ ব্যাপার ব্রো। কোথায় আর কিভাবে দেখা হয়েছিল বলো না, বলো না। You're just an illusion, playing games with my heart and mind. You're just an illusion, dream too good to be true. হ্যালো, What the hell? How dare you? Excuse me? নিজেকে ভাবছেন কি আপনি? How can you throw this on me? কোনো সেন্স নেই আপনার? আপনার সাথে কথা বলছি আমি। হ্যালো, এক্সকিউজ মি, দেখছো কি? হ্যালো হ্যালো। কেন ম্যাডাম, একজন সুন্দরী মহিলা তার সুন্দর সুন্দর হাত দিয়ে ওই টিনের কৌটো যদি ডাস্টবিনে ফেলে দেয় তাহলে ওই ডাস্টবিনটা খুব খুশি হবে, তাই না? কিন্তু সেসব না করে মাঝ রাস্তায় এরকম করে ফেলে দিলে সেটাকে ঠিক হলো বলো? সরি, ভেরি সরি। এবার থেকে আমি কিছুই রাস্তায় ফেলবো না। সরি। কি হলো, এক্ষুনি তো ঝগড়ার মোড় ছিল আপনার, এখন সরি বলছেন? আপনি যদি সরাসরি বলতেন কোকের টিন রাস্তায় কেন ফেলেছি তাহলে নিশ্চয়ই ঝগড়া করতাম, কিন্তু আপনি বললেন সুন্দরী মহিলা কেন ফেলেনি, সেই জন্যই রাগ করলাম না। অবশ্য আপনি? আমার নাম কুনাল। এইভাবে রাস্তায় যদি কেউ কিছু ফেলে দেয় তাহলে সেটা তুলে ওদের ফিরিয়ে দেওয়াই হলো আমার কাজ। কয়েকজন তো নিয়ে নেয়, কিন্তু কয়েকজন আছে যারা উল্টে আমার উপর আবার ছুঁড়ে মারে। ছুঁড়ে মারে? তাহলে আপনি এসব কাজ করেন কেন? আমাদের জন্য বানানো নিয়ম যদি আমরাই নিয়ে মেনে চলি তাহলে কি করে চলবে? আপনি আপনার নামটা এখনো বলেননি। প্রিয়া। নাইস নেম। এই মাঝরাতে আপনি এই রাস্তার মধ্যে কি করছেন? একটা ফাংশন থেকে ফিরছিলাম, হঠাৎ কি জানি কি হলো, গাড়ি খারাপ হয়ে গেল, সো ফ্রেন্ডকেই ফোন করছিলাম। এই সামনেই আমার হস্টেল। হস্টেল? তাহলে আপনার মা বাবা? ইউএসএতে আছে। আমার আইএএস পড়ার ইচ্ছা, তাই হস্টেলে থেকে কোচিং ক্লাস নিচ্ছি। আরে বাহ, আপনি তাহলে হবু কালেক্টর। ইন্টারেস্টিং জায়গায় ইন্টারভিউ করে দিলে, তারপর কি হলো? আচ্ছা আচ্ছা, এক মিনিট, আমি আনছি, এক মিনিট আনছি। লাভ স্টোরি, হ্যাঁ? একটু জল খাবো স্যার? নিশ্চয়ই। মিস্টার রাতুল সেন, খাও।
স্যার একটু আইস ওয়াটার পাওয়া যাবে স্যার? রাতুল সেন, হ্যাঁ স্যার। ওই আইসেল লাঠি? হ্যাঁ আছে স্যার, 2-3টে আছে। হ্যাঁ। না 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 না, চলবে স্যার, আমি এটাই খেয়ে নিচ্ছি স্যার, খেয়ে নেবো। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পার্টির সমর্থকের মহিলারা ধর্ণা দিয়েছে। এই দৃশ্য দেখে এটাই বোঝা যায় যে মানুষের মনে ওনার জন্য কত সম্মান আছে। তোমার কাজকর্ম দেখে মনে হচ্ছে তুমি কোনো বড় টেররিস্ট গ্রুপ থেকে ভালো ট্রেনিং নিয়েছো। বলো, আল কায়দা, লস্কর তৈবা? আগে হ্যাঁ স্যার, লস্কর তাইবা, জেসি মোহাম্মদ, আলহাদ উল মুজাহিদিন, ইন্ডিয়ান মুজাহিদিন, আইএসআইএস, এরা সবাই মিলে একটাই ট্রেনিং স্কুল চালায়। সেখানে আমি গোল্ড মেডেলিস্ট স্যার। কি যে বলেন না আপনি! এই একটা পিস্তল বিহার থেকে এখানে নিয়ে আসার জন্য আমাকে যা যা করতে হয়েছে না স্যার, সেই ব্যাপারে আমি আর আপনাকে কি বলি। এত প্রবলেম হলে তখনই তো তোমার ডিমান্ডটা বলে দিতে পারতে। সময় এলে বলবো বললে কেন? তোমার ডিমান্ড বলার জন্যে সঠিক সময় আর লগ্ন দেখা হচ্ছে নাকি? কেন স্যার? আপনিও তো শুভ সময় দেখেই মন্ত্রীর পদ গ্রহণ করেছিলেন। তখন কি আমি কিছু জিজ্ঞেস করেছিলাম? হ্যাঁ, তাহলে তুমি বললে যে ওর নাম কুনাল। হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছি। ও অনাথ, হ্যাঁ ফ্রিতে পেলে ঝট করে দুটো বিয়ার খেয়ে নেয়। হ্যাঁ স্যার। আর কি জানো ওর সম্বন্ধে? যা জানি তাই তো বললাম স্যার। আরে না 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 না, যা জানো সেটা কি হবে জেনে? যেটা সত্যি সেটা বলো না। নাও। এই নাও ব্রাদার, প্লিজ ব্রো, কন্টিনিউ করো না ব্রো। হাই, এই হাই। এই দেখুন, আপনাকে দেখি এটা ডাস্টবিনে ফেলার জন্য সঙ্গে এনেছি। ওয়াও, আমি আপনার কথাই ভাবছিলাম আজ সারাদিন। আসলে আমারও তো আপনার কথাই মনে পড়ছিল। তাই? হুম। কেন আমার কথা কেন মনে পড়ছিল? কিছু না, একটা অচেনা সুন্দরী মেয়ের সামনে গিয়ে তুমি খুব সুন্দরী মেয়ে, তোমার হাত খুব সুন্দর, ডাস্টবিন এটা ওটা একটু বেশি বলে ফেলেছিলাম আমি, তাই না? না না, কিছু তো ভুল বলেননি, ঠিকই তো বলেছিলেন আপনি। হ্যাঁ, কাম, যখন আমরা প্রেম করব তখন আমরা এভাবেই ওপেনলি কথা বলবো। আর যদি আমার মাঝরাতে আইসক্রিম খেতে ইচ্ছে করে তাহলে তোমাকেই নিয়ে এই আসতে হবে। এক মিনিট, কি বললে তুমি এখনই? আমরা দুজন প্রেম করছি? হ্যাঁ, আসলে মুখ ফসকে বেরিয়ে গেল। ফিউচারে যা হবে সেটা ফিউচার? মনের কথা মুখে চলে আচ্ছা, এলো। না না, খুব ভালো কথা। আজ আমি খুব খুশি। আরে কি ব্যাপার মা বলো তো? বাবা ইন্ডিয়াতে আসছে, আমরা ওদের সবকিছু বলে দেবো। তারপর বিয়ে, আর তারপর হানিমুনে ইউএসএ যাব। বেশ ভালোই বুদ্ধি খাটিয়েছো। ওয়েট, তোমার চাকরি কি হলো? চাকরি তো ওসব পরে দেখা যাবে। তার মানে আরে পাগলি, ভুলে গেলে নাকি? ওল্ড এজ হোম, সিএম ইনোগ্রেশন, ফান্ড রেজিং, এগুলোই তো আমার লক্ষ্য। এগুলো হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে চাকরি খুঁজে নেব। তার মানে তোমার এখন চাকরি করার ইচ্ছে নেই? একদমই না। ওল্ড এজ হোমের কথা ভাবতে থাকলে আমাদের লাইফের কি হবে? আরে তুমি বেকার এত টেনশন করছো কেন? জানো আমি অনেক বড় অন্যায় করছি। হ্যাঁ করছো। আমি মা বাবার সাথে কি বলে দেখা করাবো? পাগলি, এ হল আমার বয়ফ্রেন্ড, ব্রেভ, স্মার্ট, ব্রিলিয়ান্ট, এইসব বলে ইন্ট্রোডিউস করিয়ে দাও। ইন্ট্রোডিউস করানোর জন্য ডেজিগনেশনের কি দরকার? কুনাল, আমি ফিউচারের কথা বলছি, তুমি বোকার মতন কথা বলো না। দেখো প্রিয়া, আমার কাছে জীবনে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, এক তুমি আর আমার ওল্ড এজ আমার হোম। কাছেও দুটো জিনিস গুরুত্বপূর্ণ, এক তুমি আর দ্বিতীয় হলো আমার জীবন। তাহলে আমার প্যারেন্টস আসা অবধি একটা চাকরি খুঁজে নাও, নয়তো ওরা যাকে আর যেখানে বলবে আমি বিয়ে করে নেব। দেখো কুনাল, আমি তোমায় খুব ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো কিনা সেটা তুমি ঠিক করে নাও। নামো নামো। দশটা বিয়ার শেষ হতে না হতেই তোমার প্রেম শুরু হয়ে এভাবেই শেষ হয়ে গেল ব্রো। তোমার ক্লাইম্যাক্স শুনে আমি কষ্ট পেলাম, জানি না তোমার গার্লফ্রেন্ড এরকম কেন করলো ব্রো, কিন্তু আমারটা একদম হিরোইন ব্রো, একদম হিরোইন। হ্যালো, ইউ ইডিয়েট। হাই। তোমার কোনো সেন্স নেই, ইডিয়েট। এই
পাগল। পাগল? তুই হলি পৃথিবীর সবচেয়ে বড় পাগল, সেন্সলেস পাগল, পাগলেরও বড় পাগল। হ্যালো, কে তুমি? তুমি আমার মুখকে এইভাবে ডাস্টবিন বানাতে চাইছো কেন বলো না? রাস্তায় এতগুলো ডাস্টবিন আছে, তুমি দেখতে পাচ্ছ না? এটা ওতে ফেলতে পারো না? সত্যি কি বিউটিফুল। ডাস্টবিনকে বিউটিফুল বলছে? আজ অবধি আমাকে কেউ এত স্ট্রংলি কখনো কেউ কিছু বলেনি। তুমি একবার হ্যাঁ বলে তো দেখো, এই এলাকার সব নোংরার কন্ট্রাক্ট নিয়ে সব নোংরা তুলে ডাস্টবিনে ফেলে দেবো একেবারে। শুধু তুমি একবার হ্যাঁ বলে দাও। তুমি একবার হ্যাঁ বলে দাও না। এই, হ্যাঁ। ফালতু নাটক করিস না। মনে হচ্ছে বেশি বলে দিলাম। হ্যাঁ, যা। শুধু এটুকুই? হ্যাঁ, ব্যাস। আর কি শুনতে চাও? দুই সুন্দরের কথা। কি? প্রথমবার দেখা হলো, হুম, স্যান্ডউইচ বা বার্গার না খেয়ে কি যেতে পারি? তোমার মুখে কোক, পিৎজা, বার্গার মানায় না, কিন্তু তুমি চাইলে আইসক্রিম খেতে পারি। আইসক্রিম? আচ্ছা, তুমি তোমার নাম বললে না আমার তো? নাম দর্শিনী। আচ্ছা, তুমি পড়াশোনা করো নাকি চাকরি করো? আসলে আমি নায়িকা হওয়ার চেষ্টা করছি। ও, দারুণ ব্যাপার। সিনেমার সব ডাইরেক্টর আর হিরোরা তো আমার বন্ধু। তোমার যদি কোনো রকম হেল্প চাই তুমি আমায় বলতে পারো। আচ্ছা, তোমার জন্য জিত চলবে তো? জিতকে ভালো লাগে বটে, হ্যাঁ। কিন্তু আমার দেবকে বেশি পছন্দ। ওনার সাথে অভিনয় করার খুব ইচ্ছে। এ তো সোজা দেব অবধি পৌঁছে গেল। আচ্ছা দর্শিনী, তুমি এইভাবে একা ঘুরে বেড়াচ্ছ, তোমার বাড়ির লোক কিছু বলে না নাকি? আমার প্যারেন্টস উড়িষ্যায় আছে, আমি এখানে হস্টেলে থাকি। ও, খুব ভালো। মানে আমরা রোজ এইভাবে দেখা করতে পারি, তাই না? আইসক্রিমও খেতে পারি। একটা কথা বলতো, হুম। তুই নিজে ওকে প্রপোজ করে দিলি আর ও অ্যাকসেপ্ট করেছিল নাকি? আমার প্রপোজ করার কথা ছাড়ো ব্রো, তোমার লাভ সিনিয়র লাভ। তুমি বললে তোমার ভালোবাসা অভিমান করে চলে গেছে, আগে ওটা সেটেল করি। না, আগে আগে তোর। না না না, আগে তোমার তোমার। ঠিক আছে ব্রো, আমরা দুজনে টস করি। এই বোতল দিয়ে ওই স্ট্রিট ল্যাম্পটা ভাঙতে পারলে তুই আগে হবি, না ভাঙতে পারলে? তাও তোর ভালোবাসাই আগে রে। সুপার 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 ব্রো, দারুণ বলেছো তুমি। আমায় আশীর্বাদ করো। এই নে মার, মারে মার। বোতল নিয়ে নিয়েছি, নিশানা করে দিয়েছি, আরে পারলাম, জুম ফাটিয়ে দিয়েছে। ওখানে কে রে? আমি বলা। খুব ভালো সময় এখন, আর খুব শিগগিরই তোর বিয়ে হবে। কোথায় গেল তোর গার্লফ্রেন্ড? ব্রো, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। হুম। ব্রো, ও চলে এসেছে। ব্রো, ওইদিকে তাকিও না। ব্রো, তুমি আমার বেস্ট ফ্রেন্ড তো, তাহলে আমার গার্লফ্রেন্ডকে বলো দেখি প্লিজ ব্রো। কি সব আজে বাজে ইচ্ছা তোর? হ্যাঁ, প্লিজ ব্রো। প্রিয়া আমাকে না দেখেই ও সামনের দিকে এগিয়ে আসছে। ঠিক আছে, আমি আমার সেফটির জন্য আমার গার্লফ্রেন্ডকে আগে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। দেখ, ওই যে সাদা চুড়িদার পরে যে আসছে। গ্রেট ব্রো, তুমি সত্যিই আমার বেস্ট ফ্রেন্ড। কেমন লাগলো ব্রো? হ্যাঁ। খুব সুন্দর, তাই না? হ্যাঁ, খুবই সুন্দর দেখতে। ওকে, ঠিক আছে, আমি আসছি, আমার একটু ব্রো, দরকারি কাজ এই আছে। তো দাঁড়িয়েছিলে, হঠাৎ করে কি হলো তোমার? আর একটু দাঁড়াও না, একসঙ্গে আমি তোর চলে সাথে যাবো পরে আমরা। দেখা করছি, বাই। ব্রো, হেই, ওটা কুনাল ছিল তাই না? তুমি ওকে চেনো নাকি? আমি তো ওকে চিনি, খুব ভালো মানুষ, কিন্তু এখন কথা বলি না। একটা সময় ছিল যখন আমরা একে অপরকে খুব ভালোবাসতাম। তোমার মা বাবা ইউএসএ ছিল, তাই না? হ্যাঁ ছিল, তখন ইউএসএ তে ছিল, এখন উড়িষ্যাতে থাকে। তুমি কি আগে আইএএস পড়তে? হ্যাঁ, পড়তাম। তাহলে সিনেমায় কাজ করছো? হ্যাঁ, ওটাও করছি। আইএএস হতে চেয়েছিলাম, পারলাম না, তাই অভিনয় করছি। তোমার কি প্রবলেমটা কি? তোমার নাম প্রিয়া, তাই না? আমার পুরো নাম প্রিয়দর্শিনী। আরে বাবা, কিন্তু তুমি শুধু শুধু প্রশ্ন করছো কেন? তোমার জন্য আমার মনেও কিছু ফিলিংস আছে। হ্যালো, ওই ফিলিংস নিজের কাছেই রাখো। আমার দেরি হচ্ছে, কাল দেখা হবে, বাই। কি হলো? এরকম সন্দেহের চোখে আমার দিকে তাকিয়ে আছিস কেন? এই ভোলা এত মহান না।
আমার জন্য তোমার সঙ্গে অন্যায় হয়েছে। আমি জানতাম না প্রিয়া তোমার আসল ভালোবাসা। আমায় ক্ষমা করে দিও। এটা জেনেও যে আমি অনাথ, তুই আমাকে থাকার জায়গা দিয়েছিস, পরার জন্য জামা কাপড় দিয়েছিস, খাওয়ার জন্য বিয়ারও দিয়েছিস। বল তোর জন্য আমি কি করতে পারি? আমার কিচ্ছু চাই না। কিন্তু আমার কাছে তো শুধু একটাই জিনিস আছে, আমার ভালোবাসা। আমি দেব, আমি তারই বলিদান দেব। নিয়ে যা তুই ওকে। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তোমাকে অল্প সাহায্য করেছি, তার জন্য তোমার ভালোবাসার বলিদান দিলে? আমি কিছু করব, বড় কিছু করব। কি করবি তুই? হ্যাঁ, ইম্পোর্টেড জামা কাপড়, দুটো এক্সট্রা বিয়ার? না, ছেড়ে দে। না, তুমি আমাকে লাইফ দিয়েছ, আর লাইফের জন্য লাইফ পার্টনারও দিলে। তোমার লাইফ মিশনের জন্য আমি তোমাকে সাহায্য করব ব্রো। ঠিক বুঝলাম না। আমি আমার বাবার হাতে পায়ে ধরব, কিন্তু বৃদ্ধাশ্রমের জন্য সিএমকে নিয়ে আসবই ব্রো। বাই। আর তারপর অনেক সেলিব্রেশন হয়েছিল স্যার, সব জায়গায় খুব রঙিন দেখাতো স্যার। খুব ভালোবেসেছি স্যার, মনের মধ্যে বসিয়ে রেখেছি ওকে। তোর পায়ের নিচে মারবো এবার, গাধা কোথাকার। ও সিনেমার হিরোর মতন তোমার মারফত সিএমকে ওখানে ডাকলো। পড়াশোনা করিসনি নাকি তুই? স্যার চুপ! এর মুখটা তো একবার দেখো, গাধা কোথাকার। স্যার, ভালোবাসার বলিদান তো পজিটিভ অ্যাটিটিউড। কিসের পজিটিভ অ্যাটিটিউড রে? পজিটিভ অ্যাটিটিউড দেখলেই একদম মাথা গরম হচ্ছে আমার। ও না হয় ওর ভালোবাসার বলিদান দিল, কিন্তু ওই মেয়েটা বলিদান দিল কেন? তুমি কি সালমান খানের মতো স্মার্ট নাকি শাহরুখ খানের মতো সুন্দর? হ্যাঁ না তো। রাতুল সেন। ঠিক আছে, ওই মেয়েটার মোবাইল নাম্বার দাও। জানি না স্যার। তুমি ওর মোবাইলে রিচার্জ করেছিলে না? দাও, নাম্বার দাও। জানি না স্যার। ঠিক আছে, ফোন নাম্বার জানো না ছাড়ো, কিন্তু ওর গাড়ির নাম্বারটা দাও তাহলে। কি হলো? মিস্টার রাতুল সেন, ওকে দেখে মনে হচ্ছে ও গাড়ি দেখে ভালোবেসেছিল। এই একদম চুপ, আমি সিরিয়াস কথা বলছি আর তুই হাসছিস। রাস্কেল একটা কথা বুঝে নে তুই, সরকারকে ঠকানো এত সহজ নয়। একবার ধরতে পারলে না, 5 জন্ম এখানেই বসিয়ে রেখে দেবো। স্যার, চিফ সেক্রেটারি আর ডিজিপি লাইনে আছেন। বলুন স্যার। কি হলো? আপনার অ্যাপয়েন্ট করা কমিশনার জিজ্ঞেস করলো সিএম স্যার বেঁচে আছেন কিনা, আর উনি জবাব পেয়ে গেলেন। সিএম নিজের গলায় ওনার নাম বলেছে। কেউ মরুক বা বাঁচুক, কিন্তু আপনারা সবাই আর ওই কমিশনার 1 তারিখে মাইনে পেয়ে যান। কিন্তু আমাদের নেতাকে আমরা সুস্থ পাবো কিনা তা আমরা জানি না। এই সিচুয়েশনে আমাদেরই কন্ট্রোলে থাকতে হবে। ওহো, সবাই এরকম ইমোশনাল হয়ে পড়লে ল অ্যান্ড অর্ডারকে কি কন্ট্রোল করবে? এটাই তো আপনি বলবেন, আর আপনার বলার শোভাও পায়। আপনাকে ডিজিপি কে আর ওই কমিশনারকে আগের সরকার পোস্টিং দিয়েছিল, সেটা সবাই জানে। আমাদের সরকার আসার পর আপনাদের পাল্টে দেওয়া উচিত ছিল। 4 বছর ধরে আপনাদের দেখে আমরা ভুল করেছি। যদি কমিশনার আমার কথা শুনতো, তাহলে এখন আমি আর সিএম একসঙ্গে বসে লাঞ্চ করতাম। হ্যাঁ, আমরা যতটুকু কভার করেছি তার ফাইল বানিয়ে হ্যাঁ, পাঠিয়ে দাও, আমাদের ভালো নিউজ লাগবে। কাম। কমিশনার স্যার, আমার ডিমান্ড কি সেটা আমি বলছি, ভালোভাবে শুনে নিন। খুব বেশি ডিমান্ড না, খুব সিম্পল। কয়েকদিন আগে আমি এটিএমে গেছিলাম, টাকাও তুলেছি, কিন্তু ওতে 1000-এর একটা নকল নোট বেরিয়েছিল। নোটটা বদল করতে ব্যাংকে গেলে ওখানে আমার নকল নোটটা ছিঁড়ে দেয়। তাই আমার 1000 টাকাটা ফেরত দিয়ে দিলেই আমি সিএমকে এক্ষুনি ছেড়ে দেব। 1000 টাকা? কমিশনার স্যার, মনে হচ্ছে আপনি আমার কথা বুঝতে পারেননি। কয়েকদিন আগে আমি এটিএমে গেছিলাম, টাকা তুলেছি, ওতে 1000-এর নকল নোট বেরিয়েছিল। ওটা বদলাতে আমি ব্যাংকে গিয়েছিলাম, নকল নোট ছিঁড়ে ফেললো ওরা। তাই আমাকে আমার 1000 টাকা ফিরিয়ে দিলে আমি সঙ্গে সঙ্গে সিএমকে ছেড়ে দেব। এবার বুঝতে পারছেন আপনি? 1000 টাকার জন্য
সিএম কে কিডন্যাপ করে নিল। সিএম এর কিডন্যাপে একটা অদ্ভুত মোড়। মুখ্যমন্ত্রী রামেশ্বর বাবুকে কিডন্যাপ করে বিধাননগরের বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে। স্পেশাল অ্যাপয়েন্ট করা চঞ্চল রায় মুখ্যমন্ত্রীকে কিডন্যাপ করার জন্য কিডন্যাপারের কাছে কারণ আর ডিমান্ড জানতে চেয়েছে। তো কিডন্যাপার বলেছে যে কিছুদিন আগে উনি এটিএম এ টাকা তুলতে গিয়েছিলেন, তখন 1000-এর একটা নকল নোট বেরিয়েছিল, আর যখন উনি এই নোট ব্যাংকে বদলাতে গিয়েছিলেন তখন ব্যাংকের লোকেরা ওটা ছিঁড়ে ফেলে দেয়। এখন কিডন্যাপারের বক্তব্য যদি ওই 1000 টাকা ওনাকে দেওয়া হয় তাহলেই উনি মুখ্যমন্ত্রী রামেশ্বর বাবুকে ছেড়ে দেবেন। স্যার, খবরটা আপনি শুনেছেন? এই খবর সবাইকে চমকে দিয়েছে। 1000 টাকার জন্য সিএম কে কিডন্যাপ করা হয়েছে। হ্যালো, এই খবরটা তো একেবারে চমকে দিয়েছে। 1000 টাকার জন্য তুমি সিএম কে আটকে রেখেছো? আরে এটা তুমি যে কারো কাছ থেকে চাইলেই পেয়ে যেতে। আর দেখো, তোমার এই পাগলামোর জন্য কত ঝগড়া হচ্ছে, গন্ডগোল হচ্ছে, মানুষ চিন্তায় রয়েছে, পুরো সরকার তোমার পেছনে পড়ে আছে। আমার তো মনে হয় না এটা 1000 টাকার ব্যাপার। তোমার জন্য সকলের কি ক্ষতি হচ্ছে সেটা তুমি জানো? মুখ্যমন্ত্রী রামেশ্বর বাবুকে কিডন্যাপ করার জন্য লোকেরা ভীষণ হিংস্র হয়ে উঠেছে। চারিদিকে পুজো পাঠ শুরু হয়েছে। মহিলারা ওনার জন্য পূজা অর্চনা শুরু করে দিয়েছেন। মন্দিরে মন্দিরে অনেকে ধর্ণাও দিচ্ছেন। আমরা আমাদের নেতাজির জন্য আন্দোলন করব, আমাদের প্রাণ দিয়ে দেবো, ওনাকে ছাড়িয়ে আনবো। সব মাননীয় লোকেদের আমার সমরেশ বাবু, ওসব ছাড়ুন। সিএম স্যার নেই বলে আপনি ওনার সিটে বসে পড়েছেন। আপনি কি এরই অপেক্ষা করছিলেন নাকি? আমার চেয়ারের কোনো লোভ নেই, এই কথাটা প্রত্যেকটা মানুষ ভালো করে জানে। প্রতিবার উনিই মুখ্যমন্ত্রী হবেন আর আমি ওনার সঙ্গে থাকব। আপনি ফালতু কথা বলছেন, তাই চুপ করুন। আপনি বেশি কথা বলবেন না। আপনি বলছেন। আপনি এখন সামনে সকল পাকাচ্ছেন আপনি। এইভাবে আপনারা কি একটু চুপ করবেন? চলো চলো চলে এসেছে। গৃহমন্ত্রী বাবু চলে এসেছেন। অনেক চিন্তা ভাবনা করার পর আমরা 1000 টাকা দিতে রাজি আছি। স্যার, কিডন্যাপের কারণ কি শুধুমাত্র 1000 টাকা না অন্য কিছু স্যার? আমরা জানতে পারলাম ওই ছেলেটা একটা এটিএম থেকে টাকা তুলতে গেছিল, যেখানে 1000-এর একটা নকল নোট ছিল। ও যখন টাকাটা নিয়ে ব্যাংকে গেল, ব্যাংকের লোকের ওটা ছিঁড়ে ফেলে, তাই ও রেগে গিয়ে সিএম স্যারকে কিডন্যাপ করে নিয়েছে। ওকে 1000 টাকা দিলেও সিএম স্যারকে ছেড়ে দেবে। একজন গরিবের এভাবে রেগে যাওয়াটা কোনো রকম ভুল কাজ নয়, কিন্তু এই উপায়টা বেছে নেওয়া দণ্ডনীয় অপরাধ। কি হলো স্যার? আপনি তো একটু আগেই বললেন যে 1000 টাকা চাইলে তো যে কেউ দিয়ে দেবে, তাই না? সিএম কে আটক করে রাখলাম, তাও 2 ঘন্টা মিটিং করে, তারপর রাজি হচ্ছে ওরা। দ্যাট ইজ মাই গভর্নমেন্ট। দ্যাটস আ সিনসিয়ার গভর্নমেন্ট। সে একজন সিএম হোক বা সাধারণ মানুষ হোক, 1000 টাকা হোক বা 1000 কোটি হোক, সবের একটা পদ্ধতি আছে। আমার সরকার ওখানে তাই করছে। আরে স্যার, বন্দী হয়ে আছেন কিন্তু মজা দারুণ করেন আপনি। ওই 1000 টাকা সরকার দেবে নাকি আপনার লোকেরা ভিক্ষা করে এনে দেবে, সেই কথাই হচ্ছিল ভেতরে। এবার শুনুন, আপনার কমিশনার কিছু বলতে চাইছে, দেখি কি বলেন উনি। বলুন কমিশনার স্যার। তুমি যে 1000 টাকা চেয়েছিলে তা আমাদের সরকার দেওয়ার জন্য রেডি। কখন কিভাবে দিতে হবে যদি তুমি বলো তাহলেই ভালো হবে। আপনি রাজি হয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। সিএম স্যারকে ছাড়তে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটা ছোট্ট ইচ্ছা আছে। 1000 টাকা দিলে সিএম কে ছেড়ে দেবে, এটাই তো ডিল হয়েছিল, তাই না? তাহলে এখন ইচ্ছে কোথা থেকে জেগে উঠছে? সেরকম কিছু নয় স্যার। আমার মহাত্মা গান্ধীকে খুব ভালো লাগে। গান্ধীজির নাম শুনলে পরেই মনে পড়ে অহিংসা আর সততা। কিন্তু মাংসের দোকানে গেলে পরে গান্ধীজির ছবি দেওয়া নোটই দেওয়া হয়। রাতে মদের দোকানেও গান্ধীজির ছবি দেওয়াই নোট দেয়, কিন্তু সব সময়ের মতোই ওনাকে হাসতেই দেখা যায়। কিন্তু ওই ব্যাপারটা আমাকে খুব ডিস্টার্ব করে, আর সেই জন্যই যেই নোটটা আপনি আমাকে দেবেন ওটা থেকে গান্ধীজির ছবি মুছে দিয়ে সব জায়গায় চলবে এমন একটা নোট দিন আমাকে। আমি এক্ষুনি সিএম স্যারকে ছেড়ে দেব। শুধু এইটুকুই আমার ছোট্ট ইচ্ছা। এই 1000 টাকার নোটের থেকে গান্ধীজির ছবি মুছে দেবে? এটা কি সিনেমার পোস্টার পেয়েছো যে একটা ছিঁড়ে আরেকটা বানিয়ে নেবে? শোনো, একটা নোটে যদি কিছু বদলাতে হয় বা নতুন কিছু জুড়তে হয়, তাহলে পার্লামেন্ট আর রিজার্ভ ব্যাংকের সম্পূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ। একজন স্টেটের সিএম কিছুই করতে পারে না। তাহলে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ, তাই না স্যার? সেন্ট্রাল গভর্নমেন্ট তো আমাদের দেশেই আছে। এখন আমাদের সাথে অর্থনৈতিক অধিকারী মিস্টার চৌধুরী বসে আছেন। ও যে বলছে 1000-এর নোট থেকে গান্ধীজির ফটো মুছে দিতে, তাহলে সরকারের লুকিয়ে রাখা ব্ল্যাক মানি, মানে গান্ধীজির ছবি দেওয়ার যে কটা টাকা আছে সবই অচল হয়ে যাবে। ঠিক সেই সময় বিদেশ থেকে আসা সব জাল নোট শুধুই জাল এবং অচলই হয়ে থাকবে। গান্ধীজির ফটো ছাড়া নোট তো যে কেউ প্রিন্ট করতে পারে, তাই না? হ্যাঁ শিওর, নিশ্চয়ই করতে পারে, কিন্তু সরকারকে একটু কেয়ারফুল থাকতে হবে, তাহলে সব কাজ কারবার একদম বন্ধ হয়ে যাবে। জানো ভাই, একজন মানুষের সঙ্গে দেখা করার পর বলা যায় সে কি, সে কেমন।
কিন্তু তোমায় দেখে কিছুই বলা যায় না। তুমি এত কথা বলো, গান্ধীজির কবিতা শোনাও, তোমার প্রবলেমটা কি বলো তো? এই নিন জল খান স্যার। কি সমস্যা তোমার? আপনি এই যে জল খাচ্ছেন না, মাত্র এই এক গ্লাস জলের জন্যই 40-50 বছর বাদে মানুষেরা একে অপরের খুন করতেও রেডি হয়ে যাবে। এটা আপনি মানতে পারবেন? কি করে মেনে নেব আমি? কারণ ভবিষ্যতের কথা ভেবে অনেক বাঁধ বানিয়েছি, বৃষ্টির জল বাঁচানো, কুয়ো খোদাই করা, অলিতে গলিতে সরকারি কল লাগাবার প্ল্যান চলছে এখনো। তার মানে এই নদী, পুকুর আর বাঁধও আপনি নিশ্চয়ই ঘুষ নিয়েই বানিয়েছেন, তাই না? চার দিন বৃষ্টি হলে কে আমাকে খেতে দেবে এই কথা ভেবে আমি হাত পেতেছি। জল জমা জায়গার মধ্যে নিজের বাড়ি বানানোর জন্য পারমিশনও তো সরকারি দেয়, তাই না? আমাদের খাবারের যোগান দেওয়া কৃষকরা জল চাইলে ওরা সেটাও পায় না, কিন্তু বৃষ্টির জল বের করার রাস্তা না খুঁজে ওটা ওখানে জমতে দিয়ে তারপর জল নেই বলে বারবার ভিখারিদের মতো পাশের রাজ্য থেকে ভিক্ষা চান। আশীর্বাদকে আপনারা অভিশাপ বানিয়ে দিয়েছেন স্যার। আর যখন কোনো কাজ হয় না তখন রোদের মধ্যে স্টেজে দাঁড়িয়ে বলেন যে কৃষকরা আমাদের দেশের প্রাণ, তারপর এসি রুমে বসে আলোচনা করেন যে কৃষকদের মারার যে মিথেন গ্যাস তার যোগান বাড়াতে হবে। ওটাও করে দিন না স্যার। পরের প্রজন্মের কাছে না খাওয়ার জল থাকবে আর না ধোয়ার জল থাকবে। গুড, ভেরি গুড। একজন সাধারণ মানুষ হয়ে বাইরে থেকে এসব প্রশ্ন করতে ভালো লাগে আর শুনতেও ভালো লাগে। এগুলো যদি স্টেজে বলি তাহলে হাততালিও পেয়ে যাব, কিন্তু উন্নতির জন্য কিছু করার সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু ত্যাগ তো করতেই হয়। কিসের উন্নতির জন্য? কিসের উন্নতির জন্য স্যার? 2 পয়সার মানুষদের উন্নতির জন্য 54 জন মানুষকে জীবনের বলিদান দিয়েছেন, সেটাকে ঠিক করেছেন আপনারা? হ্যাঁ, ফালতু কথা বলছেন। আপনিই বলুন না স্যার, এই এক গ্লাস জলের জন্য আমি আপনার খুন করব না কেন? মিস্টার রায়, স্যার, এভাবে যদি আপনাকে ভরসা করি তাহলে এই ঘটনা এখানেই শেষ হবে না। আমি আর ধৈর্য ধরতে পারবো না। তাই আজ রাতে যেন এনএসজি কমান্ডার অপারেশন শুরু হয়ে যায়। বাট স্যার, তুমি এর যোগ্য নও। এক্ষুনি জায়গাটা ক্লিন করে দাও। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে শান্ত রাখো, আর যখন ওরা আসবে ওরা ভেতরে গিয়ে ভালোভাবে সিএম কে বের করে আনবে। স্যার, এটা শান্তভাবে সলভ করতে হবে। যদি একটুও ভুল হয়ে যায় না তাহলে এনএসজি অপারেশনটা একটু হোল্ড করতে পারবেন স্যার? মিস্টার রায়, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রেশার আছে, আমি কিছুই করতে পারবো না। বোঝার চেষ্টা করো, সিএম কে আপনার থেকে আমরা অনেক বেশি চাই, আর এমনিতেও উনি পেশেন্ট। আর আমি এসব কথা আপনাকে কেন বলছি? আমি যতটুকু বলছি ততটুকু করুন, ঠিক আছে তো? হ্যাঁ, প্লিজ। স্যার, এনিথিং সিরিয়াস স্যার? আমাদের হোম মিনিস্টার এনএসজি অপারেশন করার জন্য বলছেন। এটা তো ভালো ব্যাপার। প্লিজ মেক শিওর নো পাওয়ার কাট ইন দিস এরিয়া। শোনো না, শিল্পা না ডগির ফটো পাঠিয়েছে মালয়েশিয়া থেকে। আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড কি? এই শাট আপ ওকে। এন্ড ডোন্ট কল মি ব্যাক अगेन। কি হয়েছেটা কি? স্যার, ইজ দ্যাট হোম মিনিস্টার? ইয়েস, মাই হোম মিনিস্টার। যান যান যান, একটু সরে যান, সরে যান। আরে শুনুন শুনুন, আমাদের এই জায়গাটা দরকার। আরে যান যান যান, এখান থেকে সরে যান, এই জায়গাটা ছাড়ুন। Yes sir, full loaded. ঠিক আছে, আপনার কথা শুনে যাচ্ছে। হ্যাঁ, না আমরা অনুসরণ করে যাব। চলো। স্যার স্যার স্যার, এনএসজি কমান্ডো ভেতরে গেছে। আমি চুপচাপ ক্যামেরাতে রেকর্ড করে নিয়েছি। আমরা যদি এটা নিউজে দেখিয়ে দিই তাহলে সেন্সেশন হয়ে যাবে আর ভালো হাইকও পাওয়া যাবে। এটা নিউজে দেখালে সিএম এর কিডন্যাপাররাও দেখবে। দেখে যদি ও কোনো রকম ভুলভাল সিদ্ধান্ত নেয় তাহলে মুশকিল বাড়তে পারে। তাই ব্যাপারটা চেপে যাও। মিডিয়া সব সময় ভালোরই সঙ্গ দেয়, কোনোভাবেই খারাপের নয়। স্যার, কিডন্যাপার এই বিল্ডিংয়ের চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। সব সিসিটিভি ক্যামেরার একটা দিক থাকে যেখান দিয়ে দেখা যায় না। সেটা জেনে গেলে দুটো ক্যামেরার মধ্যে থেকে কিডন্যাপারের নজর এড়িয়ে আমরা ভেতরে ঢুকতে পারবো স্যার। স্যার, পুলিশ যে ম্যাপ দিয়েছিল সেই অনুসারে এই বিল্ডিংয়ের একটা 3D মডেল বানিয়েছি।
আমার কাছে যে ডেটা আছে সেটা 3D মডেল অনুযায়ী দেখলে বিল্ডিং এর পেছন দিকে দুটো ক্যামেরার মাঝখান দিয়ে কিডন্যাপারের নজর এড়িয়ে আমরা বিল্ডিং এর ভেতরে ঢুকতে পারবো, ওটা এখানে। কিন্তু বিল্ডিং এর ভেতরে ওরা এক্স্যাক্টলি কোন জায়গায় আছে সেটা আমাদের জানতে হবে স্যার। স্যার দারুণ টেকনোলজি, এবার আমরা সিএম এর কাছে পৌঁছতে পারবো স্যার। স্যার ভূমিকম্পে আটকে যাওয়া মানুষদের বাঁচানোর জন্য প্যারাডর মিটারের একটা টেকনোলজি ইউজ করে আমরা দেখলাম যে বিল্ডিং এর সেন্টার হলে দুজনকে দেখা যাচ্ছে স্যার। ওভার টু ইউ ফর ডিসিশন স্যার। কমান্ডোজ মুভ অ্যাহেড। স্যার এখানে কেউ নেই। এখানে থার্মাল রেস দেখা যাচ্ছে স্যার। একটা ওয়্যারলেস মাইক আর ওয়্যারলেস স্পিকার রেখে মনে হচ্ছে অন্য কোথা থেকে অপারেট করছে, এমনটা মনে হচ্ছে স্যার। হোয়াট? স্যার এখানে কেউ নেই। এখানে থার্মাল রেস দেখা যাচ্ছে স্যার। একটা ওয়্যারলেস মাইক আর ওয়্যারলেস স্পিকার রেখে মনে হচ্ছে অন্য কোথা থেকে অপারেট করছে, এমনটা মনে হচ্ছে স্যার। হোয়াট? অ্যাটেনশন এনএসজি টিম, আমি জানি যে আপনারা 8 জন ভিতরে ঢুকে পড়েছেন। আমি আপনাদের 10 সেকেন্ডের সময় দিচ্ছি। 10 সেকেন্ডের মধ্যে যদি আপনারা বাইরে না বেরোন তাহলে সিএমকে নিয়ে 9টা লাশ বাইরে বেরোবে। বুঝতে পেরেছেন? Hey! Call them back right now! Operation Octopus is about to. লেটস মুভ। কি হলো মিস্টার পাল? সাপের মতো গেছিলেন তো, ফটো তুললেন না, সিংহের মতো দৌড়ে গেলেন, কিন্তু ইঁদুরের মতো চলে এলেন। তোমরা তাড়াহুড়োয় এত তদন্ত করে যা কিছু জানলে সেগুলো আমরা আগে থেকেই জানি। কি মিস্টার রাতুল বলো, দুর্ধর্ষ টেকনোলজি বলেছিল তো তুমি। ইউ নো ওয়ান থিং, বুদ্ধির সাথে টেকনোলজি থাকা দরকার, টেকনোলজিকেই বুদ্ধি বানানো না। ইউ আন্ডারস্ট্যান্ড? কমিশনার স্যার, একদিকে আপনি আমার সাথে কথাবার্তা বলছেন আর অন্যদিকে এনএসজি টিমকে ভিতরে পাঠিয়ে আপনি নিজেকে বিখ্যাত করার চেষ্টা করবেন না। একজন সিএম কে কিডন্যাপ করলে এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, কোবরা, কমান্ডার ব্যাটালিয়ন ফর রেজুলেট অ্যাকশন, এরকমই অনেক টিম ভিতরে পাঠাবে সেটা আমি জানতাম। আর ওই টিমগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমি খুব ভালো মতোই জানি। সিএম কে বাঁচানোর চেষ্টায় আপনাদের প্রত্যেকটা স্টেপ ওনাকে মৃত্যুর দিকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা ভুলবেন না। দিস ইজ নট আ ওয়ার্নিং কমিশনার, আলটিমেটাম। এই চৌহদ্দের চারিপাশে যেন তোমাদের দেখতে না পাই। আউট অফ মাই সাইট, আউট। অফিসার চলো সবাই। স্যার। ক্লিয়ার দেম নাও। স্যার এনএসজি কমান্ডো টিমকে ভেতরে পাঠানোর প্ল্যান আমাদের না করা সত্ত্বেও আপনি ওদের অপারেশনের পারমিশন দিয়েছেন। এবার রেজাল্টটা কি পেলেন বলুন স্যার? সিএম স্যারকে সকাল 8টায় কিডন্যাপ করা হয়েছিল। এখন কটা বাজে দেখুন, আর এখন অবধি ওনার কোনো খবর পাওয়া যায়নি। উনি নির্দিষ্ট সময় ওষুধ খায়, তাই ওনাকে এখান থেকে তাড়াতাড়ি বের করার জন্য এই কমান্ডো অফিসারদের আমি পারমিশন দিয়েছিলাম। আপনাকে বলে রাখি, সিএম স্যার ওপর তলার মানুষ, কিন্তু আমাদের কাছে উনি শুধু লিডার নন, উনি আমাদের ভগবান। স্যার ভগবানের জন্য একজন মিনিস্টারের মতো কথা বলুন, রাজনৈতিক নেতার মতো নয় স্যার। সেক্রেটারি স্যার, আমি ঠিক কথাই বলছি, কিন্তু মনে হচ্ছে আপনারা ঠিক বলছেন না। স্যার একটা কথা শুনুন, কে ভুল কে ঠিক এসব এখন আর্গুমেন্টের দরকার নেই। সিএম স্যারকে বাঁচানোর জন্য কি করতে হবে সেটা বেশি দরকারি। স্যার এনএসজি যাওয়াতে আমরা ওর রিয়াকশন তো দেখলাম স্যার। ও কি চাইবে কি করবে কেউ জানে না। কে ওর সামনে গিয়ে কথা বলবে বলুন? কাউকে যাওয়ার দরকার নেই স্যার, আমি নিজে যাব, আমি নিজে কথা বলবো। এবার খুশি তো? মুখ্যমন্ত্রীর সমর্থকরা লাখে লাখে জমা হয়ে অনশনে বসেছে। একসাথে এতজন সমর্থকদের অনশনে বসা এখনো অবধি রেকর্ড বলে ধরা হচ্ছে। আমাদের সাথে থাকুন পরবর্তী নিউজ শোনার জন্য। হোম মিনিস্টার, হোম মিনিস্টার। স্যার এই এনএসজি অপারেশনে সিএম এর কিছু হয়ে গেলে আপনি পরের সিএম হতেন, তাই না স্যার? এটাই জানতে চাইছিলাম। স্যার আমাদের আমি এখানে আসতে নেই কথা, শুধু তুই জানতিস, প্রেসদের কেন বলেছিস? সরি স্যার। স্যার স্যার প্লিজ স্যার, স্যার উত্তর দিন স্যার। হ্যাঁ স্যার, স্যার প্লিজ স্যার প্লিজ। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ বলুন, আপনার কি প্রশ্ন? ওই স্যার, এনএসজি অপারেশনে সিএম এর কিছু হয়ে গেলে আপনি পরে সিএম হতেন, তাই না স্যার? ওটাই জানতে চাইছিলাম। দারুণ বলেছেন,
কিন্তু এটার উত্তর আমি দিতে পারবো না। শুধু আপনি না, এই কথাটা সবাই মন দিয়ে শুনুন। এই রকম কঠিন পরিস্থিতিতে আমাদের মুখ্যমন্ত্রীর ওপর দিয়ে কি যাচ্ছে সেটা শুধু আমি নই, সব জনতারা জানে। আর এতে সবাই খুব আঘাত পেয়েছে, সেটা আমরা জানি। এই দুঃখের সময়টা আবার সুখের দিনে পরিবর্তিত হবে। সিএম স্যার বাইরে নিশ্চয়ই আসবেন, আর ওনার রাজ্যের মুখ্যমন্ত্রীর সিটে শুধু উনি বসবেন। আর এটাই আমার মনের ইচ্ছা। ততক্ষণের জন্যে আমি জনতার কাছে একটাই অনুরোধ করছি যে আপনারা শান্তি বজায় রাখুন। এখন আমি আপনাদের কাছে অনুমতি চাইছি। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। কি নাম আপনার? প্রিয়া, নিউজ 7। সুন্দর নাম, ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। শান্তি বজায় রাখুন, শান্তি বজায় রাখুন। মারামারি চলছে। ও মিস্টার রায়, সব ঠিকঠাক আছে তো? টেন্ট গরম হয়ে গেলে কি সরকারের খরচে এসি লাগিয়ে দেব? হ্যাঁ, আমি ওর সঙ্গে কথা বলবো। অফিসার মাইক, স্যার প্লিজ ওখানেই দাঁড়ান। ও বলেছে হোয়াইট লাইনটা ক্রস না করতে। কি ভাই কুনাল, উত্তর তো দাও। নমস্কার মিনিস্টার বাবু। নমস্কার ভাই। আপনি এখানে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আমারও তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে। কি ভাই, তোমার এত সুন্দর নাম কুনাল, আর এরকম কাজ করলে তুমি? হাজারের নোট থেকে গান্ধীজির ফটো মুছে দিতে অন্তত পক্ষে 6 মাস লাগবে। অন্য কোনো ইচ্ছে থাকলে বলো, আমি এক্ষুনি সেটা পূরণ করে দেবো। নিশ্চয়ই স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তার আগে আমার একটা ছোট্ট ইচ্ছা আছে। হ্যাঁ বলো। আসলে আগের বছর আজকের দিনেই যুগোস্লোভিয়াতে 4 জন কৃষক আত্মহত্যা করেছিলেন। ও আচ্ছা। ওদের জন্য আমরা 2 মিনিট মতো মৌনব্রত রাখি, ঠিক আছে? রাখছি কিন্তু। ইউগোস্লোভাকিয়া। ঠিক আছে, রাখছি। গুরু, হ্যাঁ, আসলে চাইটা কি বলো তো? মনে হচ্ছে দেশভক্তির গান গাইবে। হ্যাঁ। চলো আমরা সোজা হয়ে দাঁড়িয়ে যাই। ধন্যবাদ মিনিস্টার বাবু। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মুখ্যমন্ত্রীর জন্য দেখছি খুব চিন্তা করছেন, যদিও একটু লেট হয়েছে, কিন্তু স্পটে এসে আমার ডিমান্ড জিজ্ঞাসা করছেন। নিশ্চয়ই বলবো স্যার, কিন্তু তার আগে একটু খুচরো টেনশন রয়েছে, ওটা আগে সেটেল করে দিন। খুচরো চাওয়ার হলে এদের কাছে চাইতে পারতো, আমার কাছে চাইছে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো কি বলবে বলো। আরে কিছু নয় স্যার, আমি ওষুধের দোকানে গেছিলাম, 5টা বিপির ওষুধ কিনে নিয়েছিলাম, তো ওটার দাম ছিল 9 টাকা 52 পয়সা। ঠিক আছে। আমি 10 টাকা দিয়েছিলাম, তো বললো যে আমার 48 পয়সা নেই। আমার ওই 48 পয়সা আমায় ফেরত দিয়ে দিন, তারপর ডিমান্ডের কথা বলবো আমি। কি হলো মিনিস্টার স্যার, শক লাগলো নাকি? আরো একবার শুনে নিন। আমি ওষুধের দোকানে গিয়েছিলাম, 5টা বিপির ওষুধ কিনেছিলাম, ওটার দাম ছিল 9 টাকা 52 পয়সা। আমি 10 টাকা দিয়েছিলাম, দোকানদার বললেন যে আমার বাকি 48 পয়সা নেই। তাই আগে আমার এই 48 পয়সা ফেরত দিয়ে দিন, তারপর আমি আমার ডিমান্ডের কথা বলবো। এই কুনাল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি যাতা কথা বলছো? 48 পয়সা খুচরো কি করে দেবে? ওটা কয়েনই তৈরি হয়নি, আর দিলেও সেটা চলবে না। এটা কোনো ছোট কথা না, এটা বোকার মতো কথা। আচ্ছা, কয়েন তৈরি হয়নি, যদি থাকতো তাহলেও চলতো না। তা যদি এরকমই হয়, তাহলে এমন দাম ফিক্স করতে কে বলেছিল? তোমার বাবা নাকি তোমার দাদু? হ্যাঁ, 48 পয়সা তোমাদের কাছে খুব সাধারণ ব্যাপার, তাই না? দুধের প্যাকেটে, হোটেলে, মার্কেটে, মলে, যেখানেই যাও এর জন্য 25 পয়সা, তার জন্য 50 পয়সা। প্রত্যেকটা মানুষকে একদিনে কম করে 2 টাকা ঠকানো হয়। 120 কোটি জনসংখ্যা, আর একদিনে 2 টাকা, বছরে 725 টাকা। এই সব যোগ করে দেখলে প্রায় 85,000 কোটি টাকা। ব্যবসায়ীরা দিনের আলোতে 85,000 কোটি টাকা লুটে নিচ্ছে। এটা ভাবার না আপনার বুদ্ধি আছে, না দেখার মতো আপনার ক্ষমতা আছে। এই, আমরা যদি 85,000 কোটি টাকা কালেক্ট করে তোমাকে দিয়ে দিই, তাহলে তুমি কি সিএম কে ছেড়ে দেবে? 1000 টাকা চেয়েছিলাম বলে তোমরা ডান্স করতে শুরু করে দিয়েছিলে, আর তোমরা নাকি 85,000 কোটি টাকা দেবে। তোমাদের দ্বারা হবে না। তাই যা জিনিস কিনবো তাতে যা খুচরো টাকা বাঁচবে সেগুলো সিএম বিকাশ দপ্তরে জমা করা হোক, এরকম আইন বানাও না। বাকি কথা পরে বলবো আমি। এর জন্য পার্লামেন্টে হাঙ্গামা করারও কোনো দরকার নেই, আর না সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে হাত জোর করার ভাই দরকার দারুণ আছে। কথা বলেছে, তাই না? আরে কি বললোটা কি? কিন্তু একটা কথা বলেনি। হ্যাঁ। আমি ওয়াইন শপে গিয়ে কোয়ার্টার কিনলে তখন 5 টাকা এক্সট্রা চায়, আর যদি 1 টাকা কম হয় তখন আর মদ দেয় না। কোয়ার্টারে 5 টাকা নেয়, হাফ নিলে 10 টাকা নেয়, আর ফুল নিলে 20 টাকা নেয়। এটার হিসেব কে দেবে? আর এই কথা যখন আমি পাবলিককে বলি, তখন বলে মদ খেয়ে মাতলামি করছে।
এই এদিকে আয়। মনে হচ্ছে এবার মিনিস্টার আমাকেই হতে হবে। এই আন্দোলন আমরা আলাদাভাবে করতে থাকবো। আমি মিনিস্টার হব। ভুল ভাল হিসেব কষে তুমি যেসব কথা বলছো তোমার মনে হচ্ছে এগুলো ঠিক? মন দিয়ে শোনো, সেন্ট্রাল গভর্নমেন্টের সেল ট্যাক্স 14%, তারপর আবার সেলস ট্যাক্স 0.5%। এগুলো হওয়ার জন্যই এই খুচরো নিয়ে ঝামেলা হয়। এইসব না জেনে তুমি আজে বাজে কথা বলো না। ট্যাক্স পার্সেন্টেজ তো আপনি দেখছি খুব ভালো করেই মনে রেখেছেন মিনিস্টার বাবু। আই এম ইমপ্রেসড। ও সরকারি শিক্ষা আর সরকারি চিকিৎসা ফ্রিতে করাবেন বলেই তো আপনারা ট্যাক্স নেন, তাই না? হ্যাঁ তো কিন্তু আপনারা কি সেটা করেন? সব থেকে বড় কথা, জীবন চালাবার শিক্ষা আর জীবন বাঁচানোর চিকিৎসা প্রাইভেট ফার্মকে দিয়ে দিয়ে জীবন শেষ করার ওয়াইন শপও সরকারের চালানো যে উচিত নয়, এটা তো আপনি জানতেই পারেননি, তাই তো মিনিস্টার? এই বেশি রোজগারের জিনিস সরকার রেখে দিলে ভুলটা কোথায়? ঠিক বলেছেন স্যার। কিছু না লুকিয়ে আপনি নিজেই এটা বললেন যে আমাদের সরকার ওয়াইন শপের রোজগারেই চলে। এটা কিন্তু আপনি নিজেই মেনে নিলেন স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আমি বলিনি। হ্যালো 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 হোয়াট ইজ দিস? হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? এই লোকটা সিএম কে বাঁচাতে এসেছিল নাকি কমেডি করতে এসেছিল? গৃহমন্ত্রীর আজকের কাজ নিয়ে আমরা কথা বলবো। গৃহমন্ত্রী আজ অবধি যা কিছু বলেছেন, অ্যালকোহলের জন্য আমাদের দেশ অনেক পিছিয়ে যাচ্ছে। এটা কন্ট্রোল করা খুবই এই দরকার। গভর্নমেন্টই হোক আর ওই গভর্নমেন্টই হোক, সে যে গভর্নমেন্টই হোক, কিন্তু মদকে বন্ধ হোম করবে মিনিস্টার স্যার। সাহেবের এই বয়ান সামনে এসেছে যে সরকার ওয়াইন শপের কারণে চলছে। রাজ্যের চাষাবাদ নষ্ট করে দিয়ে মদের দোকান খোলার কথা আমাদের মন্ত্রী মশাই নিজে বলেছেন। বললে বলবে আমাদের বিজনেস 1 নম্বরে আছে, আমাদের বিজনেস 1 নম্বরে আছে। আচ্ছা বলুন তো, মদ খাওয়াটা কি 1 নম্বরে আছে? স্যার, হ্যাঁ, সরকার কি মদের দোকান চালায় এটা সত্যি না মিথ্যে? আসলে আমি বলতে চাইছি যে যেমন 8 ঘন্টা দোকান খোলা থাকে সেটা 5-5.5 ঘন্টা করে নাও। যদি এরকম আইন বানানো যায় যে যে কিনবে সে 21 বছরের হতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। কারণ আজকাল তো ছোট ছোট বাচ্চারাও খেতে শুরু করেছে। আমাদের দায়িত্ববান গৃহমন্ত্রী বলেছেন যে সরকার মদের রোজগারেই চলছে। এই কি হলো কথাটা স্যার? খুবই আশ্চর্যজনক আপনার ছিল। পার্টির মেন কথা লিডার শুনে এরকম জনগণ কমেডি করে খুবই চলে অবাক গেলেন, হয়েছে। আর আপনি এনজয় না করে এইভাবে সিরিয়াস বসে আছেন কেন? বিরোধী দল তোমায় কত দিয়েছে? কারণ তোমার তো কোনো ডিমান্ডই নেই। ইলেকশনের সময় আমার পার্টির মুখে কালি ছেটানোর জন্যই তুমি ওকে দিয়ে এটা বলালে। দেখো, এই অপমান আমি একটা মিটিংয়েই ঝেড়ে ফেলতে পারি। কর্মীদের রক্ত ঘামই হলো আমার পার্টি। তোমার পাথর দিয়ে ভেঙে ফেলা ওটা কোনো কাঁচের বাড়ি নয়। বলো কত নিয়েছো তুমি? স্যার, আপনার চিন্তাধারা তো আমি বদলাতে পারবো না। মন্ত্রী মুখ ফসকে বলে ফেলেছেন, তো আমি তাতে কি করব? আচ্ছা স্যার, তার মানে মন্ত্রী মশাই ঠিক বলেছেন, তাই না? ও যা বলেছে আমি কেন মেনে নেব? মদের রোজগার দিয়ে আমার সরকার চালানোর দরকার নেই। মদ থেকে দূরে থাকো, এই আন্দোলন আমি শুরু করিয়েছিলাম। না জেনে কোনো কথা বলবে না। আপনার এই আন্দোলনের ইতিহাস আমরা সবাই জানি। আপনার এই আন্দোলনে মদ খাওয়া বাড়ি আর দেশ দুটোর জন্যই ভীষণ ক্ষতিকারক। এই লেভেলটা বোতলে চিপকানোর জন্য আন্দোলন ছিল। ভালোই কথা বলো, সরকারের নিন্দা করে যাচ্ছ। একটা কথা বলো, তোমরা তো কোনো সরকারি স্কুলে পড়ো না, সরকারি হাসপাতালে যাও না, সরকার যে আইন কানুন বানায় তার সম্মানটুকুও করো না। কিন্তু শিক্ষা দেওয়া হয় না, চিকিৎসা দেওয়া হয় না। এই কথাগুলো বলে বলে সরকারের নিন্দা করতে থাকো, তবুও এদের সবার সরকারি চাকরি পেতেই হবে। এখন বলো দোষটা কার? আপনার দোষ স্যার। প্রত্যেকটা ছেলে মেয়ে 5 বছর সরকারি স্কুলে পড়লে তবেই সরকারি চাকরি পাবে, এরকম আইন বানানো দরকার। সব বদলে যাবে। হ্যাঁ, যদি আপনি চান তাহলে দেখে নিন, একদিন না একদিন বিপ্লব নিশ্চয়ই আসবে। হ্যাঁ আসবে, বিপ্লব আসবে, বিপ্লব। তোমার বিপ্লব হলো ফেসবুকে গিয়ে কটা লাইক পাওয়া যায়, শুধু এটুকুই। তোমাদের জেনারেশনে বিপ্লব শব্দটাই শেষ হয়ে গেছে। আমাদের মতো কিছু রাজনৈতিক লোক আছে যারা সোশ্যাল অ্যাওয়ারনেসের ব্যাপারে কথা বলে, আর তাই দেশ চলে। বিপ্লব করবে, বিপ্লব। নিজের দেশের নিন্দা না করে নিজের কাজে তুমি মন দাও, আর দেশ কিভাবে চালাতে হয় সেটা আমি জানি। ওই পিকে, টিভি দেখছিস তুই? একটা কথা তো পরিষ্কার, সিএম এর কিডন্যাপে সাহায্য করা ভোলা পেয়েছে ফাঁসির সাজা। স্যার, বাবা এই লোকটা কখন থেকে বিরক্ত। বাবা, বাবা, মেরো না। কি কেন মারছো? বল, তুই কেন এমন করলি? ডিজিপি স্যার বলছে যে আমি এইসবে যুক্ত। এত কষ্ট করে আমার নাম ডাক হয়েছিল, তুই সব নষ্ট করে দিলি। স্যার, ও এভাবে কোনো উত্তর দেবে না। আপনি ওর উপর 3rd ডিগ্রি প্রয়োগ করুন, বাবা! তাহলেই ও বলবে। আর যদি তাও না বলে তাহলে ওকে গুলি করে দিন। বাবা, আমি যেটুকু জানতাম সব বলে দিয়েছি বাবা। আমি আর কিছুই জানি না। না বাবা। স্যার, স্যার, আমি কি 2 মিনিট ওর সঙ্গে কথা বলতে পারি? আমি কিছুই জানি না বাবা। বাবা দেখ,
তুই কি করেছিস, কেন করেছিস তা আমি জানি না, কিন্তু তুই কত বড় ভুল করেছিস সেটা তুই জানিস? না বাবা, আমি কিছু করিনি বাবা। বাবা, এই ঝামেলা থেকে তুই যেভাবেই হোক বেরিয়ে আয়, সেটাই আমি চাই। বাবা আমি কিছু জানি না বাবা, আমাকে সঙ্গে নিয়ে যাও বাবা। বস বস, বাবা ছেলে দুজনেই বেশ ভালোই অ্যাক্টিং করতে পারিস। তোর বাবার কথা উঠেছে যখন, চল বল। উনিও সব জানে তাই না? হ্যাঁ? স্যার, স্যার আমার বাবার এর সাথে কোনো রকম সম্পর্ক নেই। এই বিল্ডিংটা ওর দাদু স্বাধীনতা সংগ্রামী কুমার গুরুজির স্যার। কি বলছিস তুই? ও বলেছিল বৃদ্ধাশ্রম খুলে লোকেদের সাহায্য করতে চায় স্যার, তাই আমি বাবাকে বলে সিএম আঙ্কেলকে ওখানে ডাকিয়েছিলাম। এছাড়া ওর সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই স্যার, আর ও এইরকম করবে এটা আমি কখনোই জানতাম তুই না স্যার। এতক্ষণ আমাকে এইসব না বলে মুখে আঙুল ঢুকিয়ে রেখেছিলি। বললাম তো, যত সব স্যার। মাথা মাথার তোর। হ্যাঁ স্যার, এই বিল্ডিং স্বাধীনতা সংগ্রামী কুমার গুরুজির। এটা পোস্ট অফিসের জন্য উনি বিল্ডিংটা ব্যবহার করতে দিয়েছিলেন, আর তারপর এখান থেকে নতুন বিল্ডিং এ শিফট করা হয়। কমপ্লিট মেইনটেনেন্স ছাড়া এই বিল্ডিং ড্যামেজ হয়ে গেছে, আর এখন কার নামে আছে জানি না স্যার। অফিসার, এই কুমার গুরুর ফ্যামিলির পুরো ডিটেলস ইয়েস স্যার। আই ওয়ান্ট অন মাই টেবল। ওকে ওকে অফিসার, এদিকে আসুন। শুনুন, নর্থ সাউথ সেন্ট্রাল কন্ট্রোল রুমকে ইনফর্ম করে দিন। আপনি ইস্ট ওয়েস্টকে জানিয়ে দিন আমার ওদেরকে ফুল টাইম অনলাইন চাই। স্যার। তোমরা গিয়ে ইনফর্মারদের বলে দাও। ওকে স্যার। সিকিউরিটি টিম লাইনে আসুন। মিনিস্টার মনোহর বাবু আসার পর এসিপি কে তাড়াহুড়োয় বাইরে যেতে দেখা গেছে কিডন্যাপারের ব্যাপারে তল্লাশি চালাবার জন্য। এই ঘটনা কোন দিকে এগোবে এখনো কিছু জানা যাচ্ছে না, স্যার, কিন্তু time যে হয়ে গেছে। মুহূর্তেই আমরা লিপিড কোনো ট্যাবলেট খেয়ে নতুন নিন। খবর পাবো আপনাদের জানিয়ে দেব। কেন তোমার এত বিশ্বাস যে আমি পালাবো না? আপনি সবকিছুর মুখোমুখি হবেন সেটুকু বিশ্বাস আছে। সুন্দর কথা বলো, তর্ক বিতর্কও ভালো করো। আমাকে একটু বলবে তুমি আসলে কে? এত তাড়াহুড়ো কিসে স্যার? আমি কে, কোথায় জন্মেছি, কোথায় বড় হয়েছি, কি করছি, আমার সব কুণ্ডলি কিছুক্ষণ পরে পুলিশরাই বলে দেবে। কুণালের ফটো আর কুণালের গুরুজির ফটো এতে আছে স্যার। ওই এটিএম নিয়ে চলো। ঢাকুরিয়ার অ্যাক্সেস এটিএম সিসিটিভি ফুটেজ লাগবে। ঢাকুরিয়ার এসবিআই এটিএম ফুটেজ, এসিপি রাতুল সেন, এসবিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক। ঢাকুরিয়া ব্রাঞ্চের এটিএম এর সিসিটিভি ফুটেজ আমাকে দেখান। দেখো, এই অ্যাক্সিস ব্যাংকের এটিএম কুনালের বাড়ির এই দিকে, আর এই এসবিআই এই দিকে। গত 2 বছরে ট্রাফিক অনেক বেড়ে গেছে, মানে সন্দেহ করার মতো কোনো কিছু এই ফুটেজে কি আছে? 1 সেকেন্ড, একটু পিছো, ফ্রিজ করো, একটু জুম করো। এবার এটার আগের দিনের ফুটেজ দেখাও। হোল্ড অন, এই গাড়িটার নাম্বার বলো। W429H5496 স্যার। নেক্সট, নেক্সটে যাও। মানে এই গাড়িটা আগের বছরে 15 দিন কুনালের বাড়ির সামনে 27 বার দেখা গেছে। ইন্সপেক্টর, কুনালের ফটো মেইল করেছি, প্রিন্ট নিয়ে কমিশনার স্যারকে দিন। একে কোথাও দেখেছিস তুই? স্যার এইটাই তো কুণাল, কিন্তু তখন ওর এত চুল ছিল না, হয়তো ঝরে পড়ে গেছে। সরি স্যার। ঠিক করে দেখে বল, এটাই তো? আমি সত্যি বলছি, এটাই কুণাল স্যার, আমি সত্যি বলছি।
বলুন। চিন্তার কোনো কারণ নেই, শুধু একটা স্মল এনকোয়ারি। এসো। আমার গাড়ি এখানেই আছে স্যার। তোমার গাড়ি পেছন পেছন চলে আসবে। লেটস গো। স্যার পান্ডে, স্ট্যাটাস বলো। স্যার ওটা কি এনকোয়ারি করছো? এটাই বলবে তো? ঠিক তো? ওই কুনালের ফটোগ্রাফ আমরা পেয়ে গেছি স্যার, ওরই ডিটেলস নিচ্ছিলাম। কিডন্যাপারের ফটো পেয়েছো? দেখুন ওটা রিলিজ করো। আসলে স্যার ওর সব অরিজিনাল ডিটেল জেনে অথেন্টিক ইনফরমেশন দেবো, তাই ডিটেল পেয়ে গেলে সঙ্গে সঙ্গে মিডিয়াকে দিও। স্যার। এক্ষুনি ফটো রিলিজ করো। ওকে। অফিসার, এই ফটোগ্রাফ মিডিয়াকে দিয়ে ওই সিএম কে কিডন্যাপ করেছে এই ইনফরমেশনটা দিয়ে দাও। স্যার আমি আপনার কাছে হাত জোড় করছি। জল খাবি নাকি? আরে সে ব্যাপার নয় স্যার, দয়া করে ওই লোকটাকে আটকান স্যার। আমার কথা শুনুন স্যার। স্যার আজ অবধি যে জন্মায়নি তার ফটো বানিয়ে আমায় দেখাচ্ছে স্যার, আমি কি করব? ও টর্চার করছে আমাকে স্যার। দেখুন স্যার, কয়েক ঘন্টা ধরে ওইভাবে আমার দিকে তাকিয়ে আছে স্যার। আমি ওকে বাইরে যেতে বলুন না স্যার, এই, যা। যাও। না, এসে গেছে। ওদিকে সিএম কিডন্যাপ হয়ে গেছে আর তুই এখানে কি করছিস? এই 4 জনের সঙ্গে ডিল করার জন্য তুই আমায় ফোন করে ডাকলি? দূর চল এখান থেকে। স্যার 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 স্যার, আপনি কে? আমি চিনলাম না, নামটা কি জানতে পারি? হোম মিনিস্টার তারকনাথের একমাত্র ছেলে প্রকাশ। এই আগে বলা উচিত ছিল স্যার। সরি স্যার, ভুল হয়ে গেছে আমার। যেখানে বলার দরকার ছিল না সেখানেই বলে দিলে। বড় বাড়ির ছেলে তো, তাই স্পেশালি তোমাকে ভেতরে বসতে বলেছিলাম। সিএম কে কিডন্যাপ কে করেছে এই প্রশ্নটা সবাইকে কুড়ে কুড়ে খাচ্ছে। প্রশাসনের তরফ থেকে কিডন্যাপারের একটা ছবি মিডিয়াকে দেওয়া হয়েছে। এই ফটোতে যাকে দেখা যাচ্ছে সেই মুখ্যমন্ত্রীকে বন্দি করে রেখেছে বলা হচ্ছে। এর নাম হলো কুনাল। একটু আগে যে ফটোটা পেয়েছিলাম সেই ছেলেটার নাম কুনাল স্যার। সরকারি হাসপাতালে একটা রেকর্ডে ও 1 বছর আগেই মারা গেছে এরকমটা লেখা আছে। মারা গেছে? আমি আবার জানতে চাইছি। হ্যাঁ বলুন স্যার। সত্যি বল, এটাই কি তোর বন্ধু? এর সাথেই তুই বন্ধুত্ব করেছিলিস? আমি আবার বলছি স্যার, এই হলো কুনাল আর আমি এর সাথেই বন্ধুত্ব করেছিলাম। ওদেরকে নিয়ে এসো। যেই ফটোটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কিডন্যাপার বলে এরই অন্য নাম কারোর হলো ফটো দেখাচ্ছে? কুনাল, যে আমাদের মুখ্যমন্ত্রীকে কিডন্যাপ করে What is রেখেছে। this? এদিকে স্যার। আপনাদের সাথে দেখা করতে আমার একটু দেরি হয়ে গেল। যেমনটা আগে বলেছিলাম আর কি, যে কুনালি সিএম কে কিডন্যাপ করে রেখে দিয়েছে। আর এটা কুনালের ঠাকুর দাদার বাংলো। হি ইজ কুমার গুরু আর হি ইজ এ ফ্রিডম ফাইটার। কুমার স্বামী হলেন কুনালের বাবা, যে জাল নোটের কেসে ওনাকে তদন্ত করা হয়েছিল আর উনি হঠাৎ করে উধাও হয়ে গেছিলেন। মানে স্যার, লাস্ট ইলেকশনে মিনিস্টার তারকনাথ বাবু 5টা ভোটে জিতেছিলেন। ওটা কি চুরি করে জিতেছিলেন? ওই কাউন্টিং কি ভুল ছিল? রিকাউন্টিং করার জন্য কেস করা হয়েছিল সেই কুমার স্বামী তো? এক্স্যাক্টলি, ইয়া। তো কুমার স্বামী মিনিস্টারের উপর কেস করলো আর ওনার ছেলে সিএম কে কিডন্যাপ করলো। দুটো ঘটনার কি লিংক? মেবি পসিবল, বাট ফর অ্যান ইনফরমেশন, গত বছর আজকেরই দিনে কুমার একটা অ্যাক্সিডেন্টে, মানে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিল। এই রকমের রিপোর্ট আমরা স্যার, পেয়েছি। কুনাল যদি কিডন্যাপ না করে থাকে তাহলে কি ভূতে কিডন্যাপ করেছে? স্মার্ট কোশ্চেন করেছেন আপনি। আমাদের এসবের কোনো অভিজ্ঞতা নেই। আসলে ইন্স্যুরেন্সের জন্য অনেকেই নকল সার্টিফিকেট বানিয়ে জীবিত ঘুরে বেড়ায়। মেবি ওয়ান অফ দোজ গাইজ। ইনভেস্টিগেশনের পরে আমি আপনাদের আরো উত্তর দিতে পারবো। মিস্টার রাতুল শেঠ স্যার, মিনিস্টার তারকনাথ আর কুনালের বাবা কুমার স্বামীর মধ্যে আগে থেকেই একটু সমস্যা ছিল। তুমি একদম ঠিক লোককেই আটকে রেখেছো। কনগ্রাচুলেশনস। যা করতে হয় করো, কিন্তু সত্যিটা খুঁজে বের করো। ইয়েস স্যার। কমিশনার স্যারের বয়ান অনুযায়ী কিডন্যাপার হলো কুমার স্বামীর ছেলে, যে গত বছরেই মারা গেছে। তাহলে কি এই কিডন্যাপার অন্য কেউ? এই এসব কি? ওরা বলছে কিডন্যাপার মারা গেছে, আর এখানে তুমি পাথরের মতো বসে আছো। আরো কিছুক্ষণ দেখুন, আরো জানতে পারবেন। আরো কি কি দেখাবে আমিও দেখতে চাই। স্যার উনি তো দারুণ কাজ করেছেন। আমি আর কুনাল যখন একসঙ্গে ছিলাম ওনার সঙ্গে দেখা হয়েছিল। ব্রাদার, তোমার নাম কার্তিক তো? হ্যাঁ কার্তিক, ভালো করে দেখে বলো কার্তিক। সেদিন যখন গ্যারেজে এসেছিলাম এই আমার সঙ্গে ছিল তো? ভালো করে দেখে বলো না। সেদিন আমার গ্যারাজে এসেছিল, এটা ঠিক কথা, কিন্তু আমি ডান দিকে ঘুষি মেরে বা দিকে লাথি মারলাম, ওতে আমার আঙুল ভেঙে গেল। স্যার সেই দিন আমিও চা নিয়ে এসেছিলাম তখন।
তুই 1 কাপ চা এনেছিস কেন? যা আর 1 কাপ নিয়ে আয়। আরে জানা। এর আবার কি হলো? এ নাও ভাই, তুমি খাও, খাও না। মনে হচ্ছিল কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু ও একা ছিল। আরে বাপরে স্যার, বুঝতে পারছি না ওরা কি বলছে। ওরা মিথ্যে কথা বলছে স্যার। ওদের ছাড়ুন স্যার, ওরা সবটা জানে স্যার। যখন আমি নেশা করে স্ট্রিট লাইট ভেঙেছিলাম তখন উনি আমায় দেখেছিলেন, আবার চেঁচিয়েও ছিলেন। উনি জানেন স্যার, জিজ্ঞাসা করুন। ওই রাতে একে দেখেছিলাম আমি। এই কে রে ওখানে? আমি বলা এই রাস্তার লাইট ভেঙে ফেলেছিল, তখন জিজ্ঞেস করলাম কে রে তুই, তখন লুকিয়ে পড়লো। শিট ইয়ার, স্যার ও ঠিক বলছে স্যার। তোদের দুজনকে ও স্ট্রিট লাইট ভেঙেছে, সেটা তুই দেখেছিস। তখন ও একা ছিল নাকি সঙ্গে আর কেউ ছিল? আমি বলা এই একা ছিল স্যার। স্যার ওর কথায় বিশ্বাস করবেন না স্যার, আউট। মিথ্যে কথা বলছে। এ মারা গেছে 1 বছর হয়ে গেছে, আর ওর সাথে নাকি তুই বন্ধুত্ব করেছিস, আবার একসাথে নেশাও করেছিস। তাই বলছিলি না? আমার মুখে কি গাদা লেগে আছে? আমি এক্ষুনি আসছি, 1 মিনিট। ইয়েস, I got him. হ্যালো শৌভিক। ইয়েস, হোয়াট আ সেন্সেশনাল নিউজ। ওকে, আমার কথা মন দিয়ে শোনো। মুখ্যমন্ত্রী রামেশ্বর বাবুর কিডন্যাপিং এর আরো চাঞ্চল্যকর তথ্য। মুখ্যমন্ত্রীর কিডন্যাপার কুনাল হলো কয়েক বছর ধরে সমাজ সেবা করে আসা কুমার স্বামীর ছেলে। এই কথাটা প্রশাসন সুনিশ্চিত করেছে। এই কুমার স্বামী হলো সেই লোক যে বর্তমান গৃহমন্ত্রী তারকনাথকে গত ইলেকশনে 5 ভোটে জিতে নেওয়াকে ভুল বলেছিল, আর এই কারণে উনি হাইকোর্টে অ্যাপিল করেছিলেন। ওই কেস চলতে চলতে উনি উধাও হয়ে গেলেন। কিন্তু প্রশ্নটা হলো, মুখ্যমন্ত্রীর কিডন্যাপ হওয়া আর কুমার স্বামীর উধাও হওয়া আর ওনার ছেলে কুনালের মৃত্যু, এই 3টের মধ্যে কোনো না কোনো লিঙ্ক তো নিশ্চয়ই আছে। কোনটা সত্যি কোনটা মিথ্যে, কিডন্যাপার কুনাল নাকি অন্য কেউ, এই ব্যাপারে আলোচনা করার জন্য আর এই সব ঘটনায় আলোকপাত করার জন্য এখন আমরা মন্ত্রী তারকনাথ বাবুর সাথে ফোনে কথা বলবো। নমস্কার মিস্টার তারকনাথ বাবু। হ্যাঁ বলুন। গত ইলেকশনে আপনি 5টা ভোটের জন্য জিতে গেছিলেন, কিন্তু আপনার উপরে কেস করা ওই কুমার স্বামীর ছেলেই সিএম কে কিডন্যাপ করে রেখেছে। আমরা এই খবরটা পেয়েছি, এই ব্যাপারে আপনার কি মতামত? ম্যাডাম, আমার কথাটা শুনুন। কার সঙ্গে কার যোগ করছেন? যে জাল নোট ছাপে, গণতন্ত্রের উপর ভরসা করে, তার উপর কেস করবে? ওকেই তো পুলিশ খুঁজছে, তাই না? ওনার উধাও হওয়ার পেছনে আপনার হাত আছে, আমরা এরকমই খবর পেয়েছি স্যার। এই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন স্যার? তাহলে তো ঠিকই আছে। কেউ ধার করে পালিয়ে গেলে আর কারো ঋণ না শোধ হলে তার কারণও আমি, তাই না? ক্ষমা চাইছি স্যার। তাহলে কি কারণে আপনার ছেলে প্রকাশকে পুলিশ অ্যারেস্ট করেছে স্যার? আমার ছেলেকে কে অ্যারেস্ট করছে? কে অ্যারেস্ট করেছে? আপনি রেখে দিন, আমি পরে কথা বলছি। পরে ফোন করছি আপনাকে। স্যার, এই কমিশনার, কি নতুন ড্রামা করছো তুমি? আমার ছেলেকে কেন অ্যারেস্ট করেছো? আপনার ছেলেকে অ্যারেস্ট করেছে? কি বলছেন আপনি স্যার? কি বলি স্যার, বড় লোকের ছেলে মজার ছলে কোনো ভুল করে ফেলেছে হয়তো, তাই হয়তো বসিয়ে রেখেছে। কি বলছো তুমি? জানো না? হ্যাঁ, তুমি সত্যি জানো না? তোমাকে না বলে কেউ কিভাবে অ্যারেস্ট করবে? স্যার, এই ব্যাপারে ডিজিপি রিপোর্ট দিলে ভালো হবে। ফালতু ইয়ার্কি করা বন্ধ করো। এই, সিএম সাহেবের যদি কিছু হয় তাহলে আমি পরবর্তী সিএম, জানো তো? জানো কি না? তখন আমি তোমায় দেখে নেব। আচ্ছা, আমার ইউনিফর্ম খুলে নেবে, আমি এবার তোর জাঙ্গিয়া খুলে নেব। স্যার স্যার স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, ছেড়ে দিন স্যার, প্লিজ স্যার। স্যার ওকে ছেড়ে দিন না। কুমার স্বামী কোথায় আছে স্যার? আর ওনার সাথে কি করেছো তুমি? জানি না, জানি না, জানি না স্যার, সত্যি আমি জানি না স্যার। স্যার 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 স্যার, আমি জানি না স্যার, আমি সত্যি বলছি স্যার, ওকে ছেড়ে দিন স্যার। স্যার স্যার স্যার, আমি জানি না। কুমার স্বামী কোথায় আর ওর সঙ্গে কি করেছো? জানি না স্যার। এই দেখ, ও সাধারণ ছেলে, তাই ওকে বসেই রেখেছি। আর তুই বড় লোকের ছেলে, তোকে তো উল্টো ঝুলিয়ে দেবো। স্যার আমি জানি না। এই কি দেখছো? জামা স্যার খোলো। স্যার স্যার স্যার, দাঁড়ান স্যার, আমি সত্যিটা বলে দিচ্ছি এক্ষুনি। বলো মিস্টার রাতুল সেন। হোম মিনিস্টার, ওনার ছেলে প্রকাশ আর কিশোর। নাম? এই গেস্ট হাউস তো? হ্যাঁ স্যার। এই গেট খোলো। আরে সুরেশ, মনীষ, জগ্গা, তাড়াতাড়ি আয়। এ তাড়াতাড়ি গেট খোলো, গেট খোলো বলছি। গেট খোলো। কোথায় আছে বল?
কোথায়? ওই গাছের কাছে স্যার। আরে কুমার স্বামী, এটা কি ভালো ব্যাপার হলো? ন্যায় আর সততা কত বছর আগে মারা গেছে। কখনো মরেনি, আর মরবেও না। তোমরা অনেক বছর ধরে মারার চেষ্টা করেছো, কিন্তু কিছুই মরবে না। কি সব আলতু ফালতু কথা বলছো কুমার স্বামী? একই কথা বারবার বলে যাচ্ছ। ইলেকশন জেতার জন্য আমি 30 কোটি খরচ করেছি, আমায় হারানোর জন্য প্রমোদ নিজেকে জেতানোর জন্য 30 কোটি খরচ করেছে। কিন্তু কোথাও হিসাবের গন্ডগোল হয়ে গিয়ে 5 জন বিশ্বাসঘাতক ভোট না দিয়ে আমায় হারানোর চেষ্টা করেছিল। ওদের বোঝালাম, প্রমোদকে ডেকে 30 আর 5 35 সেটেল করে ওই 5 ভোটে আমি জিতে গেলাম। আমার জিতে যাওয়াতে তোমার কি সমস্যা? তুমি কত কোটি টাকা খরচা করেছো তাতে নিয়ে আমার কিছু যায় আসে না। প্রমোদ জিতেছে এটা সত্যি, আর তুমি হেরেছো এটাও সত্যি। এই জন্যই আমি রিকাউন্টিং এর কেস লড়ছি। এইভাবে বেঁধে আমায় হুমকি দেবে, তাদেরকে আমি ভয় পেয়ে যাব। একটা কথা বলো প্রকাশ, আমাদের লোকের ওর উপর জাল নোটের কেস করেছিল না? হ্যাঁ বাবা, আমরা বললে পুলিশ ওকে জেলে ঢুকিয়ে দেবে। তারপরেও তো চুপ করে থাকবে না। হুম হুম ঠিক আছে। যে 5 ভোটে আমি জিতেছি, একটা ভোটের জন্য 1 কোটি, মানে 5 কোটি টাকা আমি তোমায় দিচ্ছি। তুমি রিকাউন্টিং কেস তুলে নাও, আর তোমার ওপর যে জাল নোটের কেস করেছি ওটা আমরা তুলে নেব। তো বলো, এই ডিল ওকে তো? আমি যা দেখেছি সব সত্যি, আর তোমার হেরে যাওয়াটাও সত্যি। আমি কেস কেন তুলে নেব? জনতাও সত্যিটা জানুক। হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে কি বেকার কথা বলছো বাবা? ওকে মেরে দিলে মাত্র একটা গুলি খরচা হবে, আর তোমার 5 কোটি বাঁচবে। সেই সব ছেড়ে তুমি ফালতু কথা বলছো। এই ছাড় না, ও অনেক বড় শান্তিপ্রিয় লোক। তলোয়ার চালানো, গুলি চালানো এগুলো পছন্দ করে না। মাটি খুঁড়ে পুঁতে দে, নিজে নিজেই মরে যাবে। আমাদেরও শুধু শুধু খুন করতে হবে না। যা নিয়ে যা ওকে। দেখছো কি, মাটি চাপা দাও। কিছুক্ষণের মধ্যেই সততা শেষ হয়ে যাবে। না, প্রেসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে ইনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী কুমার গুরুজির ছেলে কুমার স্বামী। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী গৃহমন্ত্রী তারকনাথ বাবুর ফার্ম হাউসে একটা কঙ্কাল পাওয়া গেছে। অ্যারেস্ট হওয়া তারকনাথ বাবুর ছেলে পুলিশের জিজ্ঞাসাবাদে এই ইনফরমেশন দিয়েছে। তারপর অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাতুল সেন মিডিয়ার সাথে গৃহমন্ত্রীর ফার্ম হাউসে গিয়ে তল্লাশি করে। ওখানে একটি কঙ্কাল পাওয়া গেছে। এই ঘটনায় সবাই স্তম্ভিত হয়ে গেছে। এই কঙ্কাল আসলে কার? বলুন আর না স্যার, ওই কঙ্কালটা কত মাস ধরে ওখানে গদি আর রয়েছে অধিকার পেয়ে গেলে সেই কি ব্যাপারে কিছু পুষ্টি পাওয়া খুনও যায়। করা যায় স্যার? পুলিশের আমাদের সাহায্য ছানবিন করবেন এখনো সেই জারি ভরসাতেই আছে। আমরা আপনাকে আমরা গদিতে নতুন বসাই। খবর পাওয়া মাত্রই অপরাধ আপনাদেরকে করে জানাবো। ওই গদির সাহায্য নিয়ে নিজেকে বাঁচানোর জন্য নয়। খুব কষ্ট হয় স্যার। আমার কথা শোনো, একজন নেতা অন্যায় করলে সব নেতারা অন্যায় করবে এরকমটা কিন্তু নয়। একের সাথে অন্যের তুলনা করো না। এই অধিকার কে দিয়েছে স্যার? আপনিই তো। তাহলে আপনার সাথে তুলনা কেন করবো না? লক্ষ মানুষের জন্য একজন এমএলএ আছে, কোটি মানুষের জন্য একটা এমপি আছে, আর এতগুলো মানুষের উপর শুধু একজন সিএম আছে। একজন সিএম কি করে এত সব দেখবে? দেখতে হবে স্যার, সেই জন্যই তো আপনাকে বসানো হয়েছে এখানে। নয়তো কুমার স্বামী, কুণালের মতো ভালো মানুষ আমাদের দেশ থেকে চলে যাবে। কি বলতে চাইছো? যে কুণালকেও ওরাই মেরেছে? কুমার স্বামীকে আপনার মন্ত্রী মেরেছে, আর কুণালকে মেরেছি আমি। আমার কেউ ছিল না, কিন্তু অনাথ বলবো না। তখনকার পরিস্থিতিতে আমার মা বাবা আমায় রামকৃষ্ণ আশ্রমে রেখে চলে গিয়েছিলেন। ওই জায়গা থেকে আমি সব কিছু পেয়েছি। ওখান থেকে আমি ডিস্টিংশনের জার্নালিজম পাস করেছি। ওয়েলকাম টু নিউজ 7। ফার্স্ট ইন্টারভিউতে আমি চাকরি পেয়ে গেলাম। ওটা একটা নতুন জগৎ ছিল আমার কাছে। অ্যাক্সেস কার্ড। ওখানকার লোকেদের সাথে আলাপ করিয়ে আমার খুব দাও। ভালো বন্ধুত্ব হয়ে গেল। হ্যালো। হ্যালো, হাই। ওখানে একটা মেয়েকে পেলাম আমি, যে আমার কাছে খুব স্পেশাল ছিল। আর এইভাবে আমার জীবনটা খুব সুন্দরভাবে কাটছিল। এই কেমন আছো তোমরা? ভালো অনেকদিন আছি। বাদে দেখলাম যে এই আশ্রম আমাকে সবকিছু দিয়েছিল। একদিন আমি ওখানে দেখা করতে যাই। গুরুজি, আমায় আশীর্বাদ করুন। তোমার মুখটা ফ্যাকাশে কেন দেখাচ্ছে? কিছু না গুরুজি, এই নিন। এসব কি বাবা? কিছু জামা কাপড় আর কিছু টাকা রয়েছে গুরুজি, যতটুকু আমি পেরেছি। আরে এই তো চাকরিতে ঢুকলে,
এই তো রোজগার শুরু করলে, এটা তোমার কাজেই লাগবে, তুমি না, রেখে দাও। আপনি রেখে যখন দিন। তুমি অনেক বড় হবে, অনেক টাকা রোজগার করবে, যেভাবে কেউ তোমায় স্পন্সর করেছে সেভাবে তুমিও 10-20 জনকে স্পন্সর করবে। তখন তুমি মানসিক শান্তি পাবে আর খুশিও হবে। কি বললেন? আমাকে কেউ স্পন্সর করেছিল? গুরুজি বলুন না, আমাকে কে স্পন্সর আসলে করেছিল? ব্যাপারটা হলো, তোমাকে আমার বলা উচিতই হয়নি, আমাকে না করা হয়েছে। আমাকে যে কেউ স্পন্সর করেছে সেটা যদি আমি না জানতাম তাহলে ঠিক ছিল গুরুজি, কিন্তু জানার পরে নিজে গিয়ে ওনার সাথে দেখা করে আজ আমি ভালো আছি, তাই ধন্যবাদ তো দিতেই হবে, তাই না? নয়তো একটা কাজ অসম্পূর্ণ থেকে যাবে। গুরুজি বলুন, প্লিজ প্লিজ বলুন না উনিকে, বলুন না তুমি গুরুজি। অনেক বড় হয়ে গেছো, তাও তোমার জেদের অভ্যেসটা একই রকম আছে। উনি কে আমি বলছি, কিন্তু তোমার জন্য যেন উনি বিরক্ত না হন। একদমই না, একদমই না। আচ্ছা দাদা, কুমার স্বামী বাবুর বাড়ি? জানি না ভাই। দাঁড়া, ওই তো সামনে দেখা যাচ্ছে। এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি, কে? কুমার স্বামী স্যার কি আছেন? বাবা, উনি আমার বাবা, বাইরে গেছেন, চলে আসবেন, বসুন না। বাইরে গেছেন, এসে যাবেন। বাবা বাইরে গেছেন, চলে আসবেন, আপনি ঠিক বসুন। আছে। আচ্ছা, ওনার আসতে কি সময় লাগবে? হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে, অপেক্ষা করছি, কিন্তু এসে যাবেন। হ্যাঁ, বলে গেছিলেন এসে যাবেন, বলেছিলেন উনি আসবেন। আপনি একটু অপেক্ষা করুন না। হ্যাঁ, আমি অপেক্ষা করছি। কি কুমারদা, কাজ হয়ে গেছে? ওখানে রেখে দিয়েছি। ওহো, আমি এগুলো দিয়ে আসছি, দুপুরবেলা খাবার নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। স্যার, আমি একটু পরেই আবার আসছি। আমি এখানেই থাকবো, আপনি ঠিক আছে, আসুন। আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, আসবেন, ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে। আসবেন। হ্যাঁ হ্যাঁ, আমি আবার আসবো। হ্যাঁ, চলে আসছি। আসবেন। ওকে, ওকে। আচ্ছা শুনছেন, শুনুন না, কুমার স্বামী বাবুর বাড়ি এটাই তো? হ্যাঁ দাদা, এটাই ওনার বাড়ি। উনি এখন কোথায় আছেন? অনেকদিন ধরে ওনাকে পাওয়া যাচ্ছে না দাদা, কেউ ওনার কোনো খবর জানে না। ওনার ছেলে বলছিলেন যে বাবা এক্ষুনি চলে আসবেন। ও বাচ্চাদের মতো কথা বলে দাদা, মেন্টাল কন্ডিশন একটু অন্যরকম। আমরা যা বলি সব কিছু মেনে নেয় দাদা। ও জানে যে ওর বাবা নিখোঁজ, ও এটা মানতে রাজি না দাদা। মানে কুমার স্বামী বাবুর কি হয়েছে কেউ জানে না? জানি না দাদা, অনেকদিন আগে একজন মিনিস্টারের সাথে ওনার ঝগড়া হয়েছিল, তারপর জাল নোট চেপে এখান থেকে কোথাও পালিয়ে গেছে, এরকম লোকেরা বলে। ঠিক আছে দাদা, আমি আসছি, পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। খোঁজ খবর নেওয়ার পরে আমি কুমার স্বামী বাবুর ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। কুনাল, আরে আপনি, বাবা চলে আসবেন, আপনি অপেক্ষা করুন। হ্যাঁ, বাবা না চলে কুনাল, আসবেন। না, বাবার কখনো ফিরবে না। বাবা আসবেন, আমাকে বলে গেছেন, অবশ্যই আসবেন। বাবা বলে গেছিলেন, তাই আসবেনই। কুনাল, বাবাকে আনতে গেলে পুলিশ স্টেশনে কমপ্লেন করতে হবে তোমাকে। পুলিশ স্টেশনে? আমি তো কোনোদিন যাইনি পুলিশ স্টেশনে, তো আমি যাইনি। পুলিশ স্টেশনে নিয়ে যাবেন? ঠিক আছে, চলো। পুলিশ স্টেশনে আমি যাব তাহলে। হ্যাঁ, আমি এর আগে কখনো কুনাল, যাইনি। এই দেখো, ইন্সপেক্টর যা যা জিজ্ঞেস করবে ঠিকভাবে বলবে, বুঝেছো? যে অনেক দিন হয়ে গেছে বাবার নিখোঁজ, এর পিছনে মিনিস্টারের হাত রয়েছে। ঠিক ঠিক আছে। আছে, বলতে পারবে তো? হ্যাঁ। আচ্ছা, এই, সরি দাঁড়াও। সরি। এত তাড়াহুড়োয় কোথায় যাচ্ছ? ও একটা মিসিং কমপ্লেন লেখাবে স্যার। একে? আমার দাদা স্যার। এই, একে? স্যার, জানি না। ও জানি না বলছি, তুমি ভাই বলছো, যাও ওখানে গিয়ে বসো। স্যার, আমাকে ওর সাথে যেতেই হবে, ও বেচারা কিছুই জানে না স্যার। ওকে যেতে দাও, আমরা দেখে নেব। কমপ্লেন্ট ওকে দাও, এটা নাও। কুনাল, এটা যেন ইন্সপেক্টর বাবুকে অবশ্যই দিও, এই, ঠিক আছে? তুমি এখানে বসো, আমরা সব দেখে নেব। যাচ্ছি। যাও। হ্যালো, বসো। ইন্সপেক্টর ভেতরে আছেন, গিয়ে দেখা করে নাও। যাও। হ্যালো, কে আপনি? এটাকে দিতে কি বললেন। এটা? জানি না, বাবার জন্য দিতে বললো।
আমি দেখে নেব, তুমি যাও ঠিক আছে, যাও যাও যাও। ঠিক আছে। আমার এই বিষয়ে সন্দেহ আছে যে গৃহমন্ত্রী তারকনাথ বাবু একজনকে খুন করেছে। তাই আমি অনুরোধ করছি যে আমার এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হোক। কুমার স্বামীকে মারার পরে বলেছিলাম এই পাগলটাকেও মেরে দিতে, হ্যাঁ। কিন্তু তুমি শোনোনি। হ্যাঁ, ঠিক কথা। ভুল করার পর কিছু ছাড়া উচিত না। এই পুলিশ, কমপ্লেন করেছে বলে তুমি কি এই কমপ্লেন নেবে? আমি নিয়েছি নাকি স্যার? আমি তো সোজা আপনার কাছে এলাম। পুলিশ স্টেশনে এসে কমপ্লেন করার মতো বুদ্ধি হয়েছে ওর? 4 ঘা দিলে না ও ঠিক বুঝতে পারবে আমরা কে। মরার পরেও কিছু বুঝতে পারবে নাকি? এই সামনে থেকে ঘোরাস পৌঁছে গেছি আমরা। স্কুল বাসে চড়তে আমার খুব ভালো লাগে। অনেক দিন চলিনি, অনেক দূরে যাবো। অনেক দূরে যাচ্ছি আমরা। হ্যাঁ, অনেক দূর যাচ্ছি। আরে ভাই, দাঁড়িয়ে আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হ্যাঁ, হবে। দাঁড়িয়ে। চল। এসো ভাই এসো। তুমি যেরকম বলেছিলে ওরকম একটা বডি এখানে আছে, ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে। আপনি ঠিক সময় এসেছেন, না হয়তো আমরা অনাথ বডি বলে জ্বালিয়ে দিতাম। ওর মুখ দেখে বোঝাই যাচ্ছে না, আমরা ওকে চিনতে পারিনি। আপনি দেখুন যদি চিনতে পারেন, তারপর আমাদের কিছু বকশিস দিয়ে দেবেন স্যার। আমরা এখানে কাজ করি, কিছু দিয়ে যাবেন। আমি ভেবেছিলাম আমি খুঁজে নিয়ে আসবো, কিন্তু আমি কুণালকেও মেরে ফেললাম। আর কতদিন এভাবে থাকবে? আমার খুব চিন্তা হচ্ছে। কুণালের মৃত্যু তো আমাদের কারোর হাতে ছিল না। যদি সেই কথাই ভাবতে থাকো তাহলে পরে কি করতে হবে কি করে ভাববে? যদি আমাদের হাতে থাকতো তাহলে ভাগ্যের উপরে ছেড়ে দিতাম, কিন্তু কুণালের মৃত্যুর কারণ তো আমি নিজে, আর তাই আমার খুব কষ্ট হচ্ছে। কালকে কুমার স্বামী বাবু, আর আজকে কুণাল, আবার কালকে অন্য কেউ হবে। যারা বাঁচায় তাদেরই খেয়ে নিচ্ছে। এটা বদলাতেই হবে। কি করে? যদি সিএম এর সঙ্গে আমি একা দেখা করার সুযোগ পাই তাহলেই হয়ে যাবে। সিএম এর সঙ্গে তুমি একা কথা বলতে চাও, এটুকুই না? আমি সেটা করিয়ে দেব। লিসেন, আই এম সিরিয়াস। বিশ্বাস হচ্ছে না? মিনিস্টার মনোহর বাবুর ছেলে ভোলা আমার খুব ভালো বন্ধু। ওর সাহায্য নিয়ে সিএম এর সঙ্গে দেখা করার চেষ্টা করতে পারি। ও নিশ্চয়ই সাহায্য করবে। এই বললাম তো, আমি চেষ্টা করব। সিএম যদি আমাদের ন্যায় দিতেও চান তাহলেও এই সিস্টেম ওনাকে করতে দেবে না। আমি বুঝলাম না। আমি বলছি ভোলা owns this place. আচ্ছা আচ্ছা এর সাথে এগুলো দিয়ে Hi, দিও, ঠিক ভোলা। আছে? হেই, How are you? কেমন আছো? আমি ভালো আছি। Brother? আমি বলেছিলাম না, এই সে। হ্যালো কেমন আছো? ভেতরে এসো। সিট। এই নাও ব্রাদার, তুমি বললে কোনো দরকারি কথা আছে? হ্যাঁ ভোলা, আসলে ও সিএম এর সাথে কথা বলতে চাইছে। ব্রাদার, ইজিলি তোমার সঙ্গে দেখা করিয়ে দেবো। আমার বাবা ক্যাবিনেটেই আছে, বাবাকে বলে আমি পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবো। সামান্য ব্যাপার ব্রাদার। ওই আসলে ভোলা, ব্যাপারটা হলো সিএম এর সঙ্গে দেখা করবে, এটাই তো? সিএম এর সঙ্গে দেখা করব না ভাই, আমি সিএম কে তুলতে চাই। তোমার রাগ, তোমার ইমোশন সব ন্যায্য, আমি স্বীকার করছি। কিন্তু তোমার মতো সবাই যদি কাজের জন্য কিডন্যাপিং শুরু করে দেয় তাহলে তুমি একটা ভুল উদাহরণ হয়ে থেকে যাবে। না স্যার, সব সময় লিডারেরই ভুল উদাহরণ হওয়া উচিত নয়।
তারকনাথকে ওর আসল রূপ মানুষের সামনে আনতে তো আমি সোজা পথটাই বেছেছিলাম স্যার, কিন্তু ওতে আমি হেরে গেছি। আমি তো ওকে খুন করার কথাও ভেবেছিলাম, কিন্তু সেটা করলে ও অমর হয়ে যেত আর আমি খুনি হয়ে যেতাম। কেউ আসল সত্যিটা জানতে পারতো না স্যার। আমি শুধু এটাই চেয়েছিলাম যে পুরো সত্যিটা জনগণ জানুক, আর তাই আমার আপনাকে দরকার পড়ল। এখন ওকে সেই সত্যিটা সবাই জেনে গেছে। কুমার স্বামীবাবুর গায়ে লাগানো কলঙ্কটাও মিটে গেছে। এত কিছু দেখার পরে যদি একজন কুমার স্বামীবাবুর মতন বাঁচার ইচ্ছা রাখে না স্যার, তাহলেও ওটা আমার কাছে যথেষ্ট। ওটা প্রবলেম নয়। তারকনাথ যা অন্যায় করেছে তার শাস্তি ও নিশ্চয়ই পাবে, ও বাঁচতে পারবে না। কিন্তু এই যে প্ল্যান তুমি ওর জন্য সাজিয়েছিলে, সে কথাটা শুধু আমি জানি, বাইরে দাঁড়ানো পুলিশরা তো জানে না। যে কোনো সময় পুলিশ এসে আমাকে বাঁচিয়ে নিয়ে যাবে আর শুধু শুধু তোমায় গুলি করে দেবে। তুমি কি করবে তখন? গৃহমন্ত্রী তারকনাথ বাবুকে গ্রেফতার করা হয়েছে। জাল নোট ছাপার মিথ্যে কলঙ্ক লাগিয়ে সমাজবাদী কুমার স্বামীকে খুন করে ওনাকে নিজের ফার্ম হাউসে পুঁতে দেওয়ার অপরাধে আর কুমার স্বামীর ছেলে কুণালের অ্যাক্সিডেন্ট করানোর অপরাধে ওনাকে গ্রেফতার করা হয়েছে। ডিআইজি বলেছেন ওনাকে কঠিন থেকে কঠিনতম জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনা মানুষদের আর নেতাদের অবাক করে দিয়েছে। ডিআইজি বলেছেন ওনাকে আইন অনুযায়ী জিজ্ঞাসাবাদ করা হবে। কুণাল, তুমি আমাকে নিয়ে মজা করলে, বললে মানুষদের আমি ভুলে গেছি। আমি ভেবে দেখলাম আমার পার্টিকে কিভাবে সামলাতে হবে, বিরোধী দলকেও কিভাবে হ্যান্ডেল করতে হবে। এতেই অনেকটা সময় নষ্ট হয়ে গেল। ভোট দেওয়া জনগণকে আমি শুধু অপেক্ষা করিয়েছি, কিন্তু ওদের আর আমার একটা সম্পর্ক আছে। ওরা আমাদের আপনজন ভাবে, এটা তুমি আমায় বুঝিয়েছো। থ্যাংক ইউ। আরে স্যার, কত বড় বড় কথা বলছেন আপনি। আগে আমাকে ক্ষমা করুন। একটা ভালো কাজের জন্য জার্নালিস্টই চিৎকার করে, আবার কিছু অন্যায় হলে সেটাও জার্নালিস্টই সবার সামনে নিয়ে আসে। আমি একজন জার্নালিস্ট হয়ে শুধু নিজের কাজ করেছি স্যার, আর শুধুমাত্র আপনার জন্যই কুমার স্বামীবাবু ন্যায় বিচার পেয়েছেন স্যার। এটা আমার কাছে সৌভাগ্য। তো তুমি তোমার মিশনে যা ভেবেছিলে তা করে দেখালে, এখন আমায় কি করতে হবে? মিস্টার কমিশনার, আর 5 মিনিটের মধ্যে সিএম স্যার বাইরে বেরিয়ে আসবেন। কুণাল, মানুষের জন্য তো তুমি অনেক কিছু চাইলে, কিন্তু নিজের জন্য কিছুই চাইলে না। বলো তোমার কি চাই? আমাদের সবাইকে রাস্তা দেখানোর জন্য একজন ভালো লিডার চাই স্যার। স্যার স্যার সিএম স্যার 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 এইদিকে স্যার, আমাদের গ্রুপটা স্যার স্যার এইদিকে স্যার প্লিজ স্যার আরে সামনে এগিয়ে শোনা। আরে ম্যাডাম ভেতরে কি কি হলো আমরা জানতে চাই স্যার। সবাই আপনাকে। আমি এখনো এই শক থেকে বাইরে আসতে পারিনি। আমি কিছু বলার মতো অবস্থায় নেই। আমি কিডন্যাপারের মুখ দেখতে পাইনি। অ্যান্ড মোরওভার, শুধু এই সরকারের দোষ ত্রুটি দেখবেন না, বরং জনগণের জন্য করা ভালো কাজগুলো দেখবেন। এবার আসি, নমস্কার। স্যার রিল্যাক্স। কি মিস্টার রাতুল সেন, বিল্ডিং এর ভেতরে গেছিলে আর এদিক দিয়ে বেরোচ্ছ? স্যার, এই পোস্ট বক্স আর এই বিল্ডিং এর ভেতরে বাংকারে আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে। ফ্রিডম ফাইটারের পুরনো বিল্ডিং, তাই আন্ডারগ্রাউন্ডে অনেক কিছু বানানো আছে। স্যার, আমরা এই এলাকার আশেপাশে চেক পয়েন্ট আর ডগ স্কোয়াডের সাহায্যকে ধরতে পারবো। স্যার চলুন, লেটস গো ফার্স্ট স্যার। ওকে তাড়াতাড়ি। ধরে আর কি করবে মিস্টার রাতুল সেন? এভাবে বলছেন কেন স্যার? ও তো ভালো মানুষ, ভালো কাজই করেছে। বাহ, ঈশ্বরের আশীর্বাদে, কুমার স্বামীবাবুর আশীর্বাদে আমরা যা ভেবেছিলাম তা ভালোভাবে হয়ে গেছে। শুধু একটা ব্যাপারই খারাপ হলো, আমাদের বেচারা ভোলা ওই পুলিশের জালে ফেঁসে গেছিল। ছাড়ো না ভাই, তোমার দেওয়ার ট্রেনিং ওখানে কাজে আসেনি। আরে তুমি জানো না যে ওই কমিশনার কতটা ভয়ঙ্কর লোক? এতক্ষণ ওনার সঙ্গে ছিলাম, এত বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়েছিল ভাই। এটা তো ভালোই হয়েছে ব্রো, যে আমি ছোটবেলায় অনেক সিনেমা দেখেছিলাম। আমার কাছে শুধু একটাই জিনিস আছে, আমার ভালোবাসা। কিন্তু আমার কাছে তো শুধু একটাই জিনিস আছে, আমার ভালোবাসা। এই পৃথিবী প্রেমিকদের। ওই যে কালো সালোয়ার পরে আসছে, ওই না? ঠিক বলেছিস ভাই, ওইটাই। ওই যে সাদা চুড়িদার পরে যে আসছে, ওই। গ্রেট ব্রো, তুই আমার বেস্ট ফ্রেন্ড ব্রো। কি সিনেমা? তা নয় তো কি, এইসব সিনেমা দেখেই তো আমি ওখানে বসে গল্প বানাচ্ছিলাম। আর ওখানে আমি আমার কল্পনা দিয়ে একটা লাভ ট্রায়াঙ্গেল বানিয়েছিলাম জানো, আর ওরা আমার কথায় বিশ্বাস করে যাচ্ছিল।
আর জানো আমি তোমাকে ওই ফিল্মের হিরোইন বানিয়েছিলাম। আমি হিরোইন হয়েছি। দেখলে ঠিক যেমন তোমার বিশ্বাস হলো না, ঠিক এইভাবেই কমিশনার আমার কথায় ডাউট করছিল, কিন্তু আমি কনভিন্স করে দিয়েছিলাম। জানো ব্রো, ফিল্মে আমাদের দুজনের একটা ডুয়েট গানও রেখেছিলাম, আর তার সঙ্গে একটা ফাইটও রেখেছিলাম। এমন ফাইট সিন দিয়েছে দেখে তোমার একেবারে হেভি লাগতো। Wow! কিন্তু ভাই তুমি তো ভালো ফাইট করতে পারো, কিন্তু ভালো নাচতে পারো না। কিন্তু কোনো ব্যাপার না, আমাদের মাস্টারজি তোমায় নাচ শিখিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা গুড আইডিয়া।